10 বছরের ছোট্ট দেহে পুরুষের কামনার হাত বাচ্চাটিকে ভীত করে দিয়েছে। ভয় মিশ্রিত কণ্ঠে সে বলে, আমি বাড়ি যাব। লোকটির মধ্যে সে কথায় কোনো ভাবান্তর দেখা গেল না। সে তার কামনার দৃষ্টিতে বাচ্চাটির দেহখানা দেখছে। অবুঝ শিশুটি হয়তো সেই দৃষ্টির অর্থ বুঝতে পারেনি, পুরুষের চাহিদা বোঝে না, তবে তার ছোট্ট হৃদয় ভয় পাচ্ছে। ইজ্জত কি সে জানে না, তবু ইজ্জতের ভয়ে তার মধ্যে দেখা দিচ্ছে। তার নিজের অজান্তেই তার মস্তিষ্ক জানান দিচ্ছে, পালাতে হবে, এখান থেকে পালাতে হবে। তার চোখগুলো সুযোগ খুঁজছিল, এখান থেকে পালানোর সুযোগ খুঁজছে। একটু সুযোগ পেলেই সে তার সদ্ব্যবহার করবে। বাচ্চাটির জন্য সেই সুযোগও আসে। তাকে রক্ষা করতে সেই সময় এসে উপস্থিত হয় তার আপা। বাচ্চাটি দৌড়ে তার আপাকে জড়িয়ে ধরে, তারপর বলে, আপা, দুলাভাই আমার গায়ে বাজেভাবে স্পর্শ করে, আমার ভালো লাগে না আপা, ভালো লাগে না আপা। বাচ্চাটির কান্না দেখে তার আপা নিজের স্বামীর দিকে তাকায়, তার স্বামীও তার চোখের দিকে তাকায়। ময়না হাতে রামদা নিয়ে বের হয়। গায়ের শাড়িটির রক্তে পুরোপুরি লাল হয়ে গেছে। এমন রূপে ঘরের দরজা খুলে সে বের হতে পারে, আশেপাশের মানুষজন তাকে এভাবে দেখে ভয় পেয়ে যায়। আধ ঘন্টা পূর্বে মোল্লাবাড়ির মধ্য হতে চিৎকার চেঁচামেচির শব্দ শোনা গিয়েছে। সেটা শুনে মূলত সবাই এখানে এসেছে। এক প্রতিবেশী হতে অন্য প্রতিবেশীর কানে কথাটি দ্রুত ছড়িয়ে যায়, যার ফলে সবাই একে একে এখানে এসে ভিড় জমিয়েছে। সবাই বেশ কিছুক্ষণ ধরে দরজায় কড়া নাড়ছিল, কিন্তু কেউ দরজা খোলেনি। তবে ভেতর হতে কিছু কাটার শব্দ পাওয়া আসছিল, যার ফলে সবাই দরজা ভাঙার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু দরজা ভাঙার পূর্বেই ময়না দরজা খুলে এমন রূপে বের হয়, ময়না সবার দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। কয়েকজন কৌতূহলী হয়ে ঘরের ভেতর কি হয়েছে সেটা দেখার জন্য উঁকি দেয়। ভেতরের পরিস্থিতিতে দেখে আঁতকে ওঠে। ভেতরে যা রয়েছে সেটা দেখলে যে কারো আত্মা শুকিয়ে যাবে। ভেতরে ময়নার মানুষের মৃতদেহ টুকরো টুকরো করে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। গ্রামের মানুষ পুরো হতবাক। তারা এত বড় ঘটনার সাক্ষী হবে সেটা স্বপ্নেও ভাবেনি। তারা ভেবেছিল হয়তো ঝগড়া হচ্ছে, মূলত প্রতিবেশী হিসেবে ঝগড়ার মজা নিতে এসেছিল সেই কয়েক ঘন্টা পূর্বে, কিন্তু মাঝে মাঝে চিৎকার ছাড়া কিছুই শুনতে পাচ্ছিল না। তাই বিষয়টা গড়মিড় লাগায়। আস্তে আস্তে আশেপাশের প্রতিবেশীকে ডাকে, তারপর কাটাকাটির শব্দ পেয়ে ভেবেছিল ঘটনা সত্যিই গড়মিল। তাই ধীরে ধীরে গ্রামের প্রায় লোককে ডেকে তোলে। তারা ভেবেছিল কাশেম মোল্লা হয়তো তার মেয়ে ময়নাকে মারধর করছে, যা প্রায় সময়ই ঘটে থাকে। কিন্তু ময়না যে কাউকে নৃশংসভাবে খুন করবে সেটা তারা স্বপ্নেও ভাবেনি। থানার ওসি আবির মাহমুদের সামনে বসা ময়না। আবির মাহমুদ রক্তাক্ত ময়নাকে খুব গভীরভাবে দেখে, তাকে বোঝার ব্যর্থ চেষ্টা করে। ময়নাকে ভালোভাবে দেখে নিয়ে আবির মাহমুদ বলে, কে তুমি? ময়না জবাব দেয় না। আবির মাহমুদ পুনরায় বলে, কোনো স্বাভাবিক নারী এভাবে কাউকে খুন করতে পারে? আমার এখনো বিশ্বাস হচ্ছে না। দুজন মানুষকে পুরো 300 টুকরো করেছ, কিভাবে সম্ভব? ময়না চোখ তুলে আবির মাহমুদকে একবার দেখে নেয়, তারপর একদম শান্ত গলায় বলে, এ আমি সেই আমি নই, এ আমি অন্য আমি। আবির মাহমুদ বেশ মনোযোগ দিয়ে ময়নার কথাটি শুনল, বেশ গভীরভাবে ভাবার চেষ্টা করল। সেই সময় ময়না পুনরায় বলে, পাপে পাপক্ষয়। এটা বলে ময়না জ্ঞান হারায়, বসা হতে মাটিতে লুটিয়ে পড়ে। আবির তাড়াতাড়ি একজন মহিলা অফিসারকে ডাকে ময়নাকে নিয়ে যেতে বলে। ইতিমধ্যে ময়নার মা পারুল বেগম এবং আপা লাবণ্য এসে থানায় উপস্থিত হয়। তাদের জিজ্ঞাসাবাদ করে আবির জানতে পারে তারা পারুল বেগমের বাপের বাড়ি গিয়েছিল। দীর্ঘদিন হয়ে গেছে লাবণ্যের সন্তান হয় না, সেই জন্য সেখানকার এক কবিরাজকে দেখাবে বলে নিয়ে গিয়েছিল। আবির তাদের জানিয়ে দেয় ময়না তার বাবা কাশেম মোল্লা এবং দুলাভাই রাজীব খানকে হত্যা করেছে। কতটা নৃশংসভাবে হত্যা করেছে সেটার বর্ণনা দেয় আবির। পারুল এবং লাবণ্য এসব শুনে হতভম্ব হয়ে যায়। আবির তাদের বেশ কঠিন গলায় বলে, কি চলছে আপনাদের পরিবারের মধ্যে? পারুল বেগম জবাব দেয় না। লাবণ্য আমতা আমতা করে বলে, কি চলবে? সেটাই যার জন্য আপনার বোন এত নৃশংসভাবে আপনার বাবা এবং স্বামীকে হত্যা করেছে। পারুল এবং লাবণ্য জানায় তারা কিছু জানে না। ময়না এটা করতে পারে সেটা তারা কল্পনাও করতে পারে না। আবির সন্দিহান দৃষ্টিতে পারুল এবং লাবণ্যের দিকে তাকায়। তারা যে কিছু গোপন করছে সেটা স্পষ্ট। লাবণ্য এবং পারুল জ্ঞানহীন ময়নার কাছে আসে, তাকে বিস্ময়ের দৃষ্টিতে দেখতে থাকে, শুধু দেখতেই থাকে। আবির মাহমুদ গ্রামের লোকজনের কাছে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে কাশেম মোল্লা প্রায় ময়নাকে মারধর করত। তাছাড়া তাদের ঘরে অশান্তি সেই বহু বছর ধরে। কাশেম মোল্লা কারণে অকারণে স্ত্রী সন্তানকে মারধর করত। প্রতিবেশীরা তাদের কান্নার শব্দ শুনে এগিয়ে আসলে কাশেম মোল্লা তাদের শাসাতো। এটা তাদের পারিবারিক বিষয়, তাই কেউ যেন নাক না গলায়।
তারপর হতে কাশেম মোল্লা দরজা বন্ধ করে মারধর করত। প্রতিবেশীরা এগিয়ে আসতে চাইলেও পারত না। যে এগিয়ে আসতো কাশেম মোল্লা তার সাথেই ঝগড়া শুরু করত, যেটা গালাগালি হতে মারামারি পর্যায়ে পর্যন্ত চলে যেত। তাই সহজে কেউ তাদের ঝগড়া থামাতে আসতো না। সেজন্য সেদিন রাতে চিৎকারের শব্দ পেয়েও কেউ ঘরে ঢোকেনি। তবে হ্যাঁ, পুরুষের চিৎকার শুনে অবাক হয়েছিল, কিন্তু তেমন কিছু ভাবেনি। তবে কাটাকাটির শব্দ পেয়ে বিষয়টা গরমিল লাগায় জনে জনে সবাইকে ডেকে পাঠিয়েছে। আবির লোকজনকে জিজ্ঞেস করে, আরও অনেক তথ্য পায়। সেই সব তথ্য একত্র করে সে থানায় আসে। এসে মহিলা অফিসার সেহাকে জিজ্ঞেস করে, ময়নার জ্ঞান ফিরেছে? হ্যাঁ, সেহা জবাব দেয়। আবির যা জানতে পেরেছে সবটা সেহাকে জানায়। সেহা বলে, আমাদের এত তথ্য জেনে কি লাভ? খুন হয়েছে, খুনি ধরা পড়েছে, মামলা সমাধান হয়ে গেছে, আর কি? আবির এটা শুনে ম্লান হাসে। তারপর বলে, শুধু অপরাধীকে ধরাটা আমাদের কাজ নয় সেহা, আমাদের অপরাধীর অপরাধ করার কারণটাও জানতে হবে। অপরাধী কোন পরিস্থিতিতে এমন কাণ্ড ঘটিয়েছে সেটা জানাটা খুব জরুরি। এক্ষেত্রে জানাটা জরুরি। যেখানে মেয়েটা এত নৃশংসভাবে খুন করেছে, যা দেখে স্পষ্ট এ মেয়ে নয়, এক ডাইনি। আবির এবার শব্দ করে হাসে। তারপর বলে, আজ তুমি যাকে ডাইনি বলছো সেই মেয়েটাই একটা সময় খুব শান্ত একজন মেয়ে ছিল। কি? হ্যাঁ, সেই জন্যই আমাদের জানতে হবে শান্তশিষ্ট নরম একটি মেয়ে কিভাবে এতটা নৃশংস হয়ে উঠল। সেই গল্পটা আমাদের জানতে হবে। তাছাড়া কি? আমরা যদি অপরাধের কারণ না জানি, তবে মানুষ কোন পরিস্থিতি কিভাবে বদলে যায়, কতটা বদলায়, একজন মানুষের জীবন কেমন হয়, তার বেড়ে ওঠা কেমন, সেসব বুঝবো কিভাবে? আবির থেমে যায়। পরক্ষণে বলে, এক জীবনী মানুষ চেনা বড্ড কঠিন। তাই সকলের জীবনে ঘটনা দিয়ে আমাদের শিক্ষা নেওয়া উচিত, জীবনের শিক্ষা, যাতে আমরা কিছুটা হলেও মানুষ চিনতে পারি। সেহা মাথা নাড়ায়। আবির ময়নার কাছে যাবার জন্য পা বাড়ায়। সেহাও পিছন পিছন আসে। আবির যেতে যেতে সেহাকে পুলিশদের দায়িত্ব সম্পর্কে জ্ঞান দেয়, যেগুলো শুনে সেহা বুঝতে পারে সে ভুল একটি প্রশ্ন করেছে আবিরকে, যার জন্য এখন তাকে এত জ্ঞান শুনতে হচ্ছে। আবির এবং সেহা ময়নার সামনে বসে আছে। ময়নাকে গোসল করিয়ে নতুন কাপড় পরতে দেওয়া হয়েছে। এখন ময়নার মুখশ্রী আবির এবং সেহার কাছে স্পষ্ট। শ্যামলা গড়নের এক মায়াবী শান্ত স্নিগ্ধ মুখশ্রী দেখে তারা কিছুটা হতভম্ব হয় বলা যায়। এমন মুখশ্রী দেখে যে কেউ বলবে এই মেয়ে নিষ্পাপ, এর দ্বারা কারো কোনো ক্ষতি হতেই পারে না। তারা একের পর এক প্রশ্ন করে যাচ্ছে ময়নাকে। ময়না জবাব না দিয়ে তাদের দিকে শান্ত চোখে তাকিয়ে আছে। সেহা তাতে অবশ্য বিরক্ত হলো, রেগে গিয়ে ময়নার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ময়না মুচকি হাসে। কেউ থাপ্পড় খেয়ে হাসছে এটা দেখে সেহা কিছুটা অবাক হয়। আবির হয় না, কারণ সে এসব বোঝে, অভিজ্ঞতা কম হলো না। সেহা অবাক হচ্ছে কারণ সে সদ্য এই চাকরিতে জয়েন করেছে, তাই নতুন বলা যায় এইসব বিষয়ে। ময়না মুখে হাসি ধরে রেখে বলে, মৃত একটি শরীরকে আঘাত করলে বুঝি তার ব্যথা অনুভব হবে? সেহার বিস্ময় বেড়ে যায়। ময়না একটু থেমে পুনরায় বলে, এই দুনিয়ায় মানুষ পরিবর্তন হওয়ার কারণ আমরা খুঁজে বেড়াই, কেন জানেন? কেন? আবি ঠান্ডা মাথায় প্রশ্ন করে। ময়না বলে, কারণ আমরা মানতে পারি না তার পরিবর্তন আমাদের জন্যই হয়েছে। 10 বছরের বাচ্চা ময়নার কথা তার আপা বিশ্বাস করেনি। ময়না বারবার বলেছে দুলাভাই তাকে স্পর্শ করে, সেটা তার ভালো লাগে না। লাবণ্য তার জবাবে বলেছে তোমার দুলাভাই তোমাকে অনেক ভালোবাসে, তাই আদর করে ছুঁয়ে দেয়। ময়না সেদিন নানাভাবে লাবণ্যকে বোঝানোর চেষ্টা করেছে তার এসব ছোঁয়া ভালো লাগে না, ভয় হয়, বুকের ভেতরটা কেমন করে। কিন্তু লাবণ্য এইসবে তেমন মাথা ঘামালো না, যার ফলে ময়না সিদ্ধান্ত নেয় সে আর আপার বাড়িতে আসবে না। বাড়িতে এসে ময়না মাকে জড়িয়ে ধরে। পারুল বেগম মেয়ের কপালে চুমু খায়। তারপর বলে, কয়েকটা দিন আপার বাড়ি বেড়ানোর কথা ছিল না, তা এত তাড়াতাড়ি চলে আসলি? ময়না জবাবে দুলাভাইয়ের বিষয়টা বলতে চায়। তখনই তার দাদি মনোরমা বেগম আসে। তিনি বলেন, বৌমা পানি চেয়েছি সেই কখন, দিবা কবে? আম্মা দিচ্ছি, এটা বলে পারুল বেগম পানি নিয়ে আসতে যায়। পারুল পানি নিয়ে এসে তার শাশুড়িকে দিতেই তখন ঘরে পারুলের স্বামী কাশেম আসে, যেটা দেখে মনোরমা বেগম পানির গ্লাস ফেলে দেয়। তারপর বলে, 3 ঘন্টা ধরে পানি চাইলাম, এখন পানি দিলা তাও ময়লাযুক্ত। পরক্ষণে ন্যাকা কান্না কেঁদে বলে, দুনিয়া থেকে আমাকে উঠিয়ে নাও আল্লাহ, এই দিন দেখানোর জন্য আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে। আজ তৃষ্ণা মেটানোর জন্য পানিও পায় না। এটা শুনে কাশেম মোল্লা কোনো বাদ বিচার না করেই পারুল বেগমকে একটি লাথি বসিয়ে দেয়। তারপর বলে, তোর এত বড় সাহস,
আমার আম্মা পানি চেয়েছে, সেটা 3 ঘন্টা পর দিয়েছিস, আবার পানিতে ময়লা মিশিয়ে দিয়েছিস। এটা বলে কাশিম মোল্লা হাত পা দিয়ে যেভাবে পারছে পারুলকে আঘাত করে যাচ্ছে। মনোরমা বেগম বলে, ছাড় বাপ ছাড়, বুড়ির খেয়াল রাখার কি দরকার? বৌমার কোনো দোষ নাই, বুড়ি মানুষ আমি, আমাকে ময়লা পানি দেওয়ায় আর কি হবে? ময়না এসব দেখে কান্না করে দেয়। সে মা মা বলে কান্না করছে। কাশেম মোল্লা পারুলের চুলমুটি ধরে বলে, তোকে খাওয়াই কি চেহারা দেখার জন্য? তুই আমার আম্মার যত্ন নিতে পারবি না, তোরে আমি এই ঘরে কেন রাখবো? ময়না কান্না করে যাচ্ছে। পারুল কোনো মতে বলে, পানিতে কোনো ময়লা ছিল না, আর মাত্র 10 মিনিট আগে সে পানি চেয়েছে। হায় হায়, আমি মিথ্যাবাদী, আমারই দোষ, আমি কেন তোমার কাছে পানি চাইলাম? মনোরমা বেগমের আহাজারি দেখে কাশেম মোল্লার মারের পরিমাণ বেড়ে গেল। মারছে আর বলছে, তুই আমার আম্মার নামে মিথ্যা অপবাদ দিস? তোর এত সাহস? ময়নার কাছে এটা নতুন কিছু নয়, প্রায় দিন এমন ঘটনা ঘটে তার বাড়িতে, তাই কান্না করা ছাড়া তার কোনো উপায় নেই। আবির মাহমুদ বলে, সামান্য কারণে তোমার বাবা তোমার মাকে এভাবে মারতো? সেহা বলে ওঠে, তুমি তাদের কিছু বলতে না? বোঝানোর চেষ্টা করনি কখনো? ময়না উপহাস করে হাসে, তারপর বলে, গ্রামে এসব স্বাভাবিক বিষয়। মানে? খুবই স্বাভাবিক ঘটনা, নিত্যদিনের ঘটনা। আমি এই ঘটনাটি এই জন্য বললাম যাতে আপনারা বুঝতে পারেন আমি কোন পরিবেশে বড় হয়েছি। ময়নার এমন কথা শুনে আবির এবং সেহা একে অপরের দিকে তাকায়। তারপরে বলে, সব পরিবারের শাশুড়িরা এভাবে মিথ্যে বলে ছেলেদের কান ভাঙায়? বউদের এভাবে মারধর করা হয়? না, সবাই বউদের উপর অত্যাচার করে এমন নয়। এখানে পুরুষ মানুষটি যার পক্ষে রাজত্ব তার পক্ষে। মানে? আবির বুঝতে পারে না। ময়না বলে, যার স্বামী মা ভক্ত তার মা তার স্ত্রীকে এভাবে অত্যাচার করিয়ে মজা পায়, আর যার স্বামী ভক্ত স্ত্রী সে শ্বশুর শাশুড়িকে না খাইয়ে মারে। গ্রামে দুটোই দেখা যায়, তবে আমাদের বিষয়টি হলো শাশুড়ির রাজত্ব। আমার বাবা প্রথমত মা ভক্ত, দ্বিতীয়ত নেশায় আসক্ত, তাই আমার জন্ম হতেই মায়ের উপর অত্যাচার নির্যাতন দেখে বড় হয়েছি। এটা আমাদের কাছে পান্তা ভাত। এসব পরিবারে আমাদের শেখানোই হয় কান্না করা, সকল অত্যাচার মুখ বুঝে মেনে নেওয়া। মেয়ে মানুষের প্রতিবাদ করতে নেই, তবে তার সম্মান যায়। সব পরিবারে এমন? সেহা কিছুটা ভাবনায় পড়ে যায়। ময়না বলে, না, হাতে গোনা কয়েকটা পরিবার রয়েছে, সেখানে সত্যিকারের পুরুষ বাস করে। যে পরিবারগুলো সুখে শান্তিতেই বসবাস করে, যাদের মধ্যে সমস্যা থাকলেও সেটা জটিল নয়, কারণ তার পরিবারে সত্যিকারের পুরুষ বাস করে, যার পুরুষত্ব রয়েছে। সত্যিকারের পুরুষ, পুরুষত্ব বলতে কাকে বুঝিয়েছ? আবিরের প্রশ্নটি শুনে ময়না কিছুক্ষণ চুপ থাকে, তারপর বলে, সেই পুরুষ যে না মা ভক্ত না স্ত্রী ভক্ত, যে বিবেক দিয়ে চিন্তা করে তারপর সমাধান করে, যে বউয়ের সামনে স্ত্রীকে মৃদু শাসন করে, তারপর আড়ালে মা এবং স্ত্রী দুজনকেই বোঝায়। স্ত্রীর আড়ালে যে পুরুষের সামনে তার মা স্ত্রীর দোষ বললে সে তার মাকে বোঝায়, এটা ঠিক নয়। অন্যদিকে স্ত্রী মায়ের নিন্দা করলে তাকে শাসন করে, যাতে পরবর্তীতে সে এমন না করে। আমি সেই পুরুষকে বুঝিয়েছি, যার মাধ্যমে সংসারে শাশুড়ি বৌমার মধ্যে মনোমালিন্য থাকলেও তার স্থায়িত্ব বেশি হয় না। একটু থেমে ময়না পুনরায় বলে, আপনার জীবনে আপনার মা এবং স্ত্রী দুইজনেই গুরুত্বপূর্ণ, তাই আপনাকে দুজনকেই ব্যালেন্স করে চলতে হবে। তাদের মধ্যে ঝামেলা সৃষ্টি না হয় সেটা দেখার দায়িত্ব আপনার, কারণ দুজনেই আপনার সবচেয়ে আপন মানুষ। একজনকে অগ্রাহ্য করে অন্যজনকে গুরুত্ব দেওয়া আপনার উচিত নয়, এটা আপনাকেই বুঝতে হবে, যেটা আমার বাবা কখনো বোঝেনি। ময়নার এই কথাটি শুনে সেহা তার পরিবারের কথা ভাবে। তার পরিবারে তবে তেমন পুরুষ নেই, কারণ তার বাবা তো তার মায়ের কথা শুনে সবসময় দাদা দাদিকে অগ্রাহ্য করে। আবিরও বেশ গভীরভাবে ময়নার কথাটি ভাবে। ময়না পুনরায় তার গল্প বলা শুরু করে। ছোটবেলা থেকে বাবার মায়ের উপর অত্যাচার, দাদির সব বিষয়ে মাকে দোষারোপ করা, এসব দেখে ময়না বড় হয়। তার কাছে এটাই নারীদের জীবন। মাঝে মাঝে ময়না পারুল বেগমকে জিজ্ঞেস করত, আচ্ছা মা, বাবা যে তোমাকে এত মারে তাও তুমি তাকে এত ভালোবাসো কেন? পারুল বেগম সহজ সরল মনে বলে, এটাই নারীদের জীবন, স্বামীকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? তোমার ওসব অত্যাচারের কথা ভাবলে কষ্ট হয় না? আমার তো দেখেই অনেক কষ্ট হয়, আর তুমি তো তার ভুক্তভোগী। হয় কষ্ট, কিন্তু কি করার, মানুষটা পরিবর্তন হওয়ার নয়। বাবাকে তুমি ছেড়ে দিতে পারো না? আমার তো মাঝে মাঝে বাবার উপর রাগ হয়, সে কেন তোমায় মারে। দাদির উপরেও রাগ হয়, ইচ্ছে করে তোমাকে নিয়ে চলে যাই। পারুল বেগম ময়নার মুখে হাত দেয়, তারপর বলে, এসব বাজে কথা বলতে নেই ময়না, বাবা হয় তোমার, বাবার উপর আবার রাগ কি? তাছাড়া স্বামী ছেড়ে দেওয়া ঠিক না, এটা পাপ হয়, অনেক পাপ।
সেদিন ময়নাকে তার মা এমন শিক্ষাই দিয়েছিল যার ফলে তার মধ্যে প্রতিবাদ করার ইচ্ছেটা আর জাগেনি। রাগ হয়, কষ্ট হয়, তবুও চুপ থাকে, কারণ তাকে শেখানো হয়েছে এটাই জীবন। গ্রামের লোকজন একটি কথা সবসময় বলে, তা হলো যতই মাইয়া মানুষ পড়ালেখা করুক, যাই করুক, সেই তো পরের ঘরের গিয়া উনান জ্বালাতে হবে, স্বামীর সেবা করতে হবে, এটাই তো মাইয়া মানুষের জীবন। ময়নাও মেনে নিয়েছে এটাই জীবন। তখন তার হৃদয় তাকে এই প্রশ্ন করেনি, মেয়ে বলেই কি সব মেনে নিতে হবে? আল্লাহ মেয়েদের নরমভাবে বানিয়েছে বলে কি তার নিজস্ব কোনো ইচ্ছে নেই? তখন তার হৃদয় তাকে এমন কথা বলেনি। তখন তার হৃদয় তাকে বলেছে সে নারী, নরম কোমল হৃদয়ের নারী, যার একটা সময় বিয়ে হবে, স্বামীর কথা মেনে তাকে চলতে হবে। নারীদের গায়ে কলঙ্ক লাগা মানে বিশাল অপরাধ। কলঙ্কিনী হওয়ার চেয়ে জীবন বিসর্জন করা ভালো। কলঙ্কের দাগ শরীরে বহন করার চেয়ে নীরবে অন্যায় মেনে নেওয়া উত্তম। ময়নার 15 বছর বয়সে সে এই কথাটি জেনেছে। বয়স 15, সেদিন বাড়িতে কেউ ছিল না, বাবা মা একটি কাজে গিয়েছিল। ময়না ঘরের মধ্যে বসে বই পড়ছিল, সেই সময় দরজায় কড়া নাড়ার আওয়াজ পেয়ে ময়না ভাবে বাবা মা বোধহয় ফিরে এসেছে। ময়না দরজা খুলে দেয়, কিন্তু দরজার সামনে বাবা মা নয়, বরং তার দুলাভাই দাঁড়িয়ে আছে। সে ময়নাকে দেখে মিষ্টি এক হাসি দিয়ে বলে, কিরে ময়না, আমাদের বাড়ি একদম যাস না বললেই চলে, আপাকে দেখতে মন চায় না? ময়না জবাব দেয় না। দুলাভাই জবাব না পেয়ে বলে, আম্মা, আব্বা কোথায়? নেই, তারা একটু কাজে গিয়েছে। তার মানে বাড়িতে তুই এখন একা? দুলাভাইয়ের এমন প্রশ্নে ময়না চমকে ওঠে। সে তার দুলাভাইকে পরে আসতে বলে দরজা বন্ধ করতে চায়। তখন দুলাভাই হাত দিয়ে বাধা দেয়। ময়না ভীষণ ভয় পায়। সে বলে, কি হলো? কি হয়েছে সেটা তো তুই বলবি, আমাকে তাড়িয়ে দরজা বন্ধ করছিস কেন? ঘরে কে আছে? ময়না বুঝতে পারে না এই কথার অর্থ। তাকে অবাক করে দিয়ে দুলাভাই বলে, প্রেমিক জুটিয়েছিস, ঘর ফাঁকা পেয়ে তাকে নিয়ে এসেছিস? ময়না অবুঝ নয়, বয়স তার মেলা হয়েছে। 10 বছর জীবনে দুলাভাইয়ের স্পর্শ আর এখনকার কথার অর্থ দুটোই সে বুঝতে পারছে। ময়নার বুকের ভেতরটা কেমন করে ওঠে, অজানা ভয়ে তার বুক কাঁপছে। মনে অনেক সাহস জমিয়ে ময়না বলে, ঘরে কেউ নেই, আপনি যান। ময়নার দুলাভাইয়ের তার কথা শোনেনি। সে ঘরের ভেতরে প্রবেশ করে, ঘরে গিয়ে বলে, কেউ থাকুক বা না থাকুক তাতে আমি দরজার সামনে দিয়ে ফেরত যাব কেন? ময়না ভয়ে আড়ষ্ট হয়ে দাঁড়িয়ে আছে। তার দুলাভাই একবার চোখ দিয়ে তাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখছে। দুলাভাই নোংরা দৃষ্টি ময়না বুঝতে পারে। সে ঘর থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। বেরিয়ে যেতে গেলেই তার দুলাভাই এসে তার সামনে দাঁড়ায়। তারপর এক শয়তানি হাসি দিয়ে দরজা বন্ধ করে দেয়। ময়না ভয়ে কেঁপে ওঠে। সে বলে, দরজা বন্ধ করছেন কেন দুলাভাই? ময়নার কথা শুনে তার দুলাভাই তার দিকে তাকায়। তারপর কোনো কথা নেই। ময়নাকে দেয় এক ধাক্কা। ময়না পড়ে যায় নিচে। ময়না অজানা আতঙ্কে চিৎকার করে উঠতে যাবে, সেই সময় তার দুলাভাই তার মুখ চেপে ধরে। ময়নার গায়ে জড়ানো ওড়না টেনে খুলে তার মুখে ঢুকিয়ে দেয়। তারপরে বলে, একদম চিৎকার করবি না, তাহলে সম্মান তোর যাবে, সাথে তোর আপার ঘরও ভাঙবে। ময়না হাত দিয়ে দুলাভাইকে ধাক্কা মেরে সরাতে যায়, কিন্তু পারে না। শক্ত পুরুষালী শক্তির সাথে সে পেরে উঠছে না। দুলাভাই ময়নাকে দুটো থাপ্পড় মেরে বলে, ছোটবেলা হতে চোখে চোখে রাখলাম পাখি, এখন অন্য কেউ খেয়ে যাবে, তা তো হবে না। এটা বলে নৃশংসভাবে ঝাঁপিয়ে পড়ে। সেদিন সেই মুহূর্তে হতে ময়নার জীবন শেষ হওয়া শুরু করে। আবির এবং সেহা কেঁপে ওঠে ময়নার কণ্ঠে এমন নৃশংস ঘটনা শুনে। আবির নিজেকে সামলে বলে, তারপর কি হয়েছে? তোমরা পুলিশ কমপ্লেন করনি? ময়না এটা শুনে শব্দ করে হেসে দেয়। সেহা এবং আবির চমকায়। ময়না হাসি থামিয়ে বলে, আমি এমন এক পরিবারে বড় হয়েছি যেখানে ইজ্জতের চেয়ে মান বড়। একটু থেমে পরক্ষণে ময়না বলে, এমন অনেক পরিবার এবং বাংলার আনাচে কানাচে লুকিয়ে রয়েছে যাদের কাছে মেয়ে ধর্ষিতা এটার বিচার চাওয়া মানে লোক জানাজানি হওয়া, আর লোকে সব জানলে মেয়েটার মান যাবে, তাই মান বাঁচাতে চুপ থাকে। তাই বলে অন্যায় যে করলো তার শাস্তি দেবে না? সেহার এমন কথায় ময়না তার দিকে অদ্ভুতভাবে তাকায়। তারপর বলে, আচ্ছা আপনি বলুন তো, আপনি যদি ধর্ষিতা হতেন তবে কি পারতেন এই সমাজে সেটা স্বীকার করতে? সেহা চুপ করে যায়। ময়না মুচকি হেসে বলে, পারতেন না, কারণ যতই আধুনিকভাবে বড় হন না কেন, তখন আপনি এবং আপনার পরিবার ঘটনা আড়াল করার চেষ্টাই করতেন। এটাই সবাই করে, আমার পরিবারও করেছে। তাছাড়া যেখানে অপরাধী আমার আপার স্বামী, সেখানে চুপ থাকাটা তাদের জন্য অতীব জরুরি হয়ে উঠেছিল। ময়নার বাবা মা বাড়ি এসে দরজা খোলা দেখে ঢুকে পড়ে। মেঝেতে রক্তের ছাপ দেখে তারা কিছুটা ভয় পায়। পারুল বেগম আরো ভয় পান যখন দেখে ময়না এক কোনায় গুটি গুটি মেরে বসে আছে। পারুল বেগম তার কাছে যায়। ময়না তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলতে গিয়ে মাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। সবটা কাশেম মোল্লাও শোনে। ময়না ভেবেছিল তার মা পারুল বেগমের মতো তার বাবাও তাকে সান্ত্বনা দেবে, কিন্তু তার ধারণা ভুল প্রমাণ করে কাশেম মোল্লা পারুল বেগমের চুলের মুঠি ধরে দাঁড় করায়। তারপর গালে একটা থাপ্পড় বসিয়ে দেয়।
পারুল বেগম গালে হাত দিয়ে হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। কাশেম মোল্লা বলে, তুই থাকতে তোর মেয়ের এত অধঃপতন কিভাবে হলো? নিজের আপার স্বামীকে পাগল বানায়? এত সাহসও পায় কোথায়? ময়না এবং পারুল বেগম দুজনে অবাক হয়। ময়না ভাঙা গলায় বলে, আমি দুলাভাইকে পাগল বানিয়েছি? তুই কোনো কিছু ইশারা না করলে সে তোর কাছে আসবে কেন? মেয়েরা সুযোগ না দিলে তো কোনো পুরুষ তার কাছে আসার সাহস পায় না। ময়না নিজের বাবার মুখে এমন কথা শুনে তার মায়ের দিকে তাকায়, কিন্তু পারুল বেগম নিশ্চুপ। সেদিনও পারুল বেগম প্রতিবাদ করেনি। সে প্রতিবাদ না করে প্রমাণ করে দিয়েছে এটাই নারীদের জীবন। তাই বাধ্য হয়ে ময়নাকে সেই জীবনটা মেনে নিতে হয়েছে। কারণ তার মনের মধ্যে যেমন জীবনের স্বপ্ন এঁকে রেখেছে সেই জীবনের শিক্ষা তো তার বাবা মা তাকে দিচ্ছে না। কাশেম মোল্লা রেগেমেগে চলে যায়। যাবার সময় বলে, এই কথা যেন পাঁচকান না হয়। পারুল বেগম মাথা নাড়ায়। কাশেম মোল্লা চলে যায়। পারুল বেগম ময়নাকে জড়িয়ে ধরে। তারপর বলে, বাবার কথাই কিছু মনে করিস না। বাবা তো এমনই। বাবা এমন নয়, বরং তুমি তাকে এমন বানিয়েছ। পারুল বেগম অবাক হয়। ময়না কান্নারত গলায় বলে, কখনো তার অন্যায়টা তাকে চোখে আঙুল দিয়ে দেখাওনি। সেই জন্য সে ভেবেছে সে যা ভাবে যা করে তা সব ঠিক। তুমি তাকে বোঝাওনি, তার চিন্তাধারা ভুল। সেই জন্য সে দিনে দিনে বিকৃত মানসিকতার হয়ে গেছে। পারুল বেগম লজ্জায় মাথা নিচু করে নেন। নিজের মেয়ের থেকে এরকম কথা শুনতে হবে সে তা ভাবেনি। পারুল বেগম তার স্বামীর ভালোবাসা পাওয়ার কম চেষ্টা করেনি, কিন্তু পায়নি। যখন একটু পেত তখন সেটা সইত না, কারণ তার শাশুড়ি তার স্বামীর মন বিষিয়ে দিত, তার বিরুদ্ধে উস্কে দিয়ে। ময়না বোধহয় পারুলের মনের কথা বুঝতে পারল। তাই বলে, দাদি তো গত হয়েছে 2 বছর হলো, তাও বাবা পরিবর্তন হয়নি কেন? কারণটা তুমি কখনো বাবা দাদিকে তাদের ভুল ধরিয়ে দাওনি। ধরিয়ে দেবে কিভাবে? তোমার কাছে এটাই তো জীবন, তাই না? ময়নার কথার জবাব না দিয়ে পারুল বেগম তাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। ময়নাও কাঁদে। মা মেয়ের কান্নায় চারিদিক ভারী হয়ে ওঠে। ময়না ধীরে ধীরে ঘটনাটি ভুলে যেতে চায়, কারণ এটা যত মনে রাখবে তত কষ্ট বাড়বে। তাছাড়া তার বাবা মায়ের কাছে সমাজে সম্মানটা জরুরি, তাই এই কথা গোপনে ভুলে যাওয়াই ভালো। ময়না সবটা ভুলতে চেয়েছিল, কিন্তু পারেনি। 2 মাস পর তার দুলাভাই পুনরায় তার কাছে আসে। সেদিনও সে জোর করে নিজের কামনা মেটায়। তবে এবার ময়না চুপ থাকে না, সে থানায় যাবার সিদ্ধান্ত নেয়। এই কথা শুনে তার বাবা কাশেম মোল্লা তাকে এক লাথি দেয়। ময়না ব্যথায় চিৎকার দেয়। কাশেম মোল্লা পারুল বেগমের গলা চেপে ধরে বলে, তোর মেয়েকে বোঝা, থানায় গেলে লোক জানাজানি হবে, এই গ্রামে আমাদের মান সম্মান সব শেষ হয়ে যাবে। সেই মুহূর্তে লাবণ্য আসে। সে এসে ময়নাকে জড়িয়ে ধরে। তারপর বলে, সব ভুলে যা বোন, আমার সংসার আর তোর জীবন কোনোটাই নষ্ট করিস না। আমার জীবন কি নষ্ট হয়নি? ময়নার এই প্রশ্নের জবাব দেয় না লাবণ্য। সে বলে, আমি আমার নামের মতো লাবণ্যতা দিয়ে তোর দুলাভাইকে বাঁধতে পারিনি, সেজন্য তোর কাছে আসছিল। আমি তার হয়ে ক্ষমা চাই। সবটা আমার ভুল। আমি অন্যায় মেনে নেব না। আমি থানায় যাব। লাবণ্য ময়নাকে বোঝাতে থাকে, কিন্তু কাজ হয় না। ময়না বারবার বলে যাচ্ছে সে থানায় যাবেই। এবার লাবণ্য রেগে তার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। তারপর বলে, তুই আমার জীবনটা নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছিস, তাই না? আপা। ময়না গালে হাত দিয়ে বলে ওঠে। লাবণ্য বলে, যদি তুই সুযোগ না দিতিস তাহলে কি সে তোর কাছে আসতো? আমি তো সেটাই বলি। পুরুষ মানুষকে লাই না দিলে সে এত সাহস কিভাবে পায়? কাশেম মোল্লা এবং লাবণ্যের কথায় ময়না অবাক হয়ে তাদের শুধু দেখে যায়। তাকে আরও অবাক করে দিয়ে পারুল বেগম বলে, এমনিতে প্রতিবেশীর মধ্যে কানাঘুষা শুরু হয়েছে, তার মধ্যে তুই এসব বলে তাদের আমাদের দিকে আঙুল তোলার সুযোগ দিস না মা। মা। ময়না সবাইকে অবাক চোখে শুধু দেখে যায়। পারুল বেগম বলে, আমরা গরিব মানুষ, আমাদের কাছে মানটা যে বড়। ময়নার মাথাটা ঘুরে যায়। পারুল বেগম তাকে জড়িয়ে ধরে। লাবণ্য তার বাবার উদ্দেশ্যে বলে, বাবা, আপনি ময়নার বিয়ে ঠিক করুন। সমাজে সম্মানটা ধরে রাখার জন্য তো এটা করতেই হবে। কাশেম মোল্লা সায় জানিয়ে চলে যায়। পারুল এবং লাবণ্য ময়নাকে সম্মানের বাণী শেখাচ্ছে। সেই সাথে নারী জীবন কেমন, লাবণ্যের স্বামীর কথা সবাই জানলে তাকে কেউ দোষ দেবে না, দোষটা ময়নাকে দেবে। অন্যদিকে লাবণ্যকেও তার স্বামী ছেড়ে দেবে, তখন তার জীবনটাও শেষ হয়ে যাবে। ময়না শুধু শান্ত গলায় বলে, স্বামী তালাক দেবে তাতে এত ভয়? আচ্ছা, স্বামী তালাক দিলে কি এমন হবে? স্বামীর তালাক দেওয়া নারীকে এই সমাজ সহজে মেনে নেয় না, তার মান সম্মান বলতে কিছু থাকে না। পারুল বেগমের এমন কথায় ময়না তার দিকে শুধু তাকিয়ে থাকে। ময়না আর থানায় যায় না। যতই হোক সেও নারী, তারও সম্মান হারানোর ভয় রয়েছে। লোকজনের কথার তীর সেও সহ্য করতে পারবে না। তাছাড়া সেও তো এই পরিবারেরই বড় হয়েছে, যেখানে নারী জীবন মেনে এবং মানিয়ে নাও শব্দে সীমাবদ্ধ। ময়না নিজেকে স্বাভাবিক করার সময় অবধি পেল না, তার মাঝে তার বিয়ের তোড়জোড় শুরু হয়ে গেল। এই তো আজই একজন লোক তাকে দেখে গেল। বয়স হবে 30-এর কাছাকাছি।
ময়নার থেকে প্রায় দ্বিগুণ বড়, তবে তাতে কি, পুরুষ মানুষের বয়সে কি এসে যায়? এই কথার সাথে একমত না হলে মানুষটা ভালো হলে বয়স তেমন বাধা নয়, এই কথাটি মানতেই হবে। জীবনসঙ্গী ভালো হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। যাই হোক, পাত্রের নাম সাইফুল আলম এবং তার মায়ের ময়নাকে বেশ পছন্দ হয়েছে। তাদের পছন্দ হয়েছে শুনে কাশিম মোল্লা খুব খুশি হলো। সে যত তাড়াতাড়ি সম্ভব বিয়ের কথা এগোতে চায়। বাবার এমন তাড়া দেখে অবাক হয় না ময়না, কারণ সে বোঝে সে কলঙ্কিনী হয়ে গেছে। সেই দাগ সবার সামনে প্রকাশ পাওয়ার পূর্বে তার বিয়ে দিতে হবে। তবে ময়নার ভয়, এভাবে সত্যিই আড়াল করে বিয়ে করাটা কি ঠিক হচ্ছে? পারুল বেগম ময়নাকে বোঝায়, এসব কথা জেনে কি কোনো ছেলে তাকে বিয়ে করবে? করবে না। সেই জন্য এসব নিয়ে তার না ভাবাই উচিত। তখন ময়না শান্ত গলায় বলে, লোকটাকে ঠকানো হবে না। পারুল বেগম এবার কিছুটা রেগে যায়, কিছুটা রাগ নিয়ে বলে, হ্যাঁ, তুই পাত্রকে এসব কথা জানা, তারপর বিয়ে ভেঙে যাক, সারা জীবন বাবা মায়ের বোঝা হয়ে থেকে যা। বোঝা শব্দটি ময়নার মাথায় গেঁথে গেল। এখনো এই বাংলার প্রায় শতাংশ ঘরে নারীরা বোঝা স্বরূপ। তাদের যত তাড়াতাড়ি বিয়ে দেওয়া যায় তত তাড়াতাড়ি বাবা হোক মা হোক হাঁপ ছেড়ে বাঁচে। তবে যেই পরিবারের নারীদের বোঝা নয়, বাবা মায়ের অস্তিত্ব হিসেবে গণ্য করা হয়, সেই নারীদের জীবন স্বর্গের মতো সুন্দর কাটে। কিন্তু সব নারী সেটা ধরে রাখতে পারে না। কেউ কেউ অধিক স্বাধীনতা পেয়ে তার অপব্যবহার করে, যার ফলে লোকজন বলার সাহস পায়, এই নারী বেশি স্বাধীনতা পেয়েছে, এর সতীত্ব হারিয়েছে, এর সতীত্ব নেই। আমাদের সমাজ তো এমনই, একজন দোষ করলে সেই দোষের দায় 10 জনকে দেওয়া হয়। ময়না সবটা বোঝে। সে বিয়ের জন্য নিজের মনকে প্রস্তুত করে। সে নারী, বড় নরম হৃদয়ের, তার পক্ষে প্রতিবাদ করা হয়ে ওঠে না। আগামী শুক্রবার বিয়ের দিন ধার্য করা হয়। এর মাঝে সাইফুল ময়নার সাথে একবার দেখা করতে চেয়েছিল, কিন্তু কাশেম মোল্লা সেই সুযোগ দেয়নি। আসলে সে এই বিয়ে নিয়ে বেশি রিস্ক নিতে চায়নি। ময়নার কোনো কথায় অঘটন ঘটে যায় বলা যায় না, সেজন্য বিয়ের পূর্বে তাদের দেখা না হওয়াই ভালো। যথারীতি শুক্রবার আসে। ময়না বধূ বেশে সাজে। 3 কবুলে এক বন্ধনে জুড়ে যায় ময়না এক অজানা পুরুষের সাথে। শেষ বিদায়ের সময় ময়না সবার থেকে বিদায় নেয়। সেই সময় ময়নার দুলাভাই রাজীব খান সাইফুলের কাছে ময়নার অনেক গুণগান করে। সে ভালো মেয়ে, তাকে পেয়ে সাইফুল ধন্য, তাদের বিবাহিত জীবন সুন্দর হবে। ময়না রাজীব খানের কণ্ঠে এসব শুনে বেশ বিরক্ত হয়। সবচেয়ে বেশি বিরক্তি তার নিজের জীবনের প্রতি হচ্ছে, যে জীবন এমন এক অপরাধীর দেখা সে পেয়েছে, যে তাকে চোখের সামনে দেখেও তার অপরাধের কোনো শাস্তি সে দিতে পারছে না। মোল্লা বাড়ি থেকে বিদায় নিয়ে ময়না এবং সাইফুল এগিয়ে চলে সাইফুলের বাড়ির উদ্দেশ্যে। ময়নার বুকের ভেতর ভয়ে জর্জরিত হয়, তার মধ্যে ভয় কাজ করছে। আবির মাহমুদ এই পর্যায়ে বলে ওঠে, তোমার স্বামী ভালো ছিল না? সেই জন্যই তো ডিভোর্স হয়েছে স্যার, এটা তো বোঝাই যায়। না। ময়নার কথা শুনে সেহা এবং আবির দুজনে অবাক হয়। ময়না একটু সময় নিয়ে পুনরায় বলে, আমি ভেবেছিলাম যে মানুষটা আমার চেয়ে এত বড়, সেই মানুষটা আমাকে খুব নির্যাতন করবে। রাতের পর রাত তার থেকে আমি নির্যাতনের শিকার হব। তাছাড়া আমার বাবা মায়ের সম্পর্ক দেখে স্বামী স্ত্রীর সম্পর্ক বলতে আমার কাছে যে কোনো কিছু ভুল করা মানেই মারধর। স্বামী বাড়ি এসে তার পছন্দ মতো কিছু না পেলে তার মায়ের থেকে বিচার শুনে শুধু মারধর করবে। ঠিক এমন ধারণা নিয়ে আমি শ্বশুরবাড়ি গিয়েছিলাম। কিন্তু ময়না চোখ বন্ধ করে একবার সাইফুলের মুখশ্রী ভাবে, তারপর চোখ মেলে তাকায়, শান্ত গলায় বলে, আমার ধারণা ভুল ছিল। মানুষটা মোটেও অমন ছিল না, তবে ডিভোর্স হলো কেন? সেহার প্রশ্নের জবাবে ময়না বলে, গোপন পাপ ধরে রাখতে হয়, এটাই ধর্মে বলা হয়েছে। কিন্তু আমি অতি সুখে আবেগে আপ্লুত হয়ে আমার সেই পাপের কথা বলে দিয়েছিলাম, যেটা আমার কাল হয়ে দাঁড়ালো। কিন্তু যা হয়েছে তাতে তো তোমার কোনো ভুল ছিল না, তুমি নিজেই তো ভিকটিম। আবিরের কথায় ময়না ম্লান হাসে, তারপর বলে, কতজন আর ভিকটিম ভাবে? পুরুষ মানুষ নারীর শরীর ছুঁয়ে দিলে পুরুষ মানুষ অপবিত্র হয় না, অপবিত্র হয় নারী। আবির এবং সেহা ময়নার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মেয়েটার মুখটা দেখে তাদের খুবই মায়া হচ্ছে, সত্যিই মায়া হচ্ছে। আবির বলে, এটা তো ভুল। একজন ধর্ষণ হয়েছে বলে তাকে আমরা সমাজ থেকে দূরে রাখবো, এটা তো ঠিক না। আমাদের তো উচিত তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে নিয়ে আসা, একটা সুন্দর জীবন দেওয়া উচিত। আপনি বুঝি এই কথাটি মানেন? আচ্ছা স্যার, বুকে হাত দিয়ে বলুন তো, আপনি পারবেন এক ধর্ষিতা মেয়েকে বিয়ে করতে, তার সাথে সারা জীবন সংসার করতে? আপনার তাকে ছুঁয়ে দিলে মনে হবে না সে অপবিত্র? ময়নার এই প্রশ্নের জবাব না দিয়ে আবির সেহার দিকে তাকায়। আবির কিছুটা চিন্তায় পড়ে যায়, কারণ ময়নার প্রশ্নের জবাব তার কাছে নেই। হয়তো আছে, কিন্তু সেই জবাবটি ময়নাকে দেওয়া ঠিক হবে না। ময়না আবির এবং সেহাকে দেখে মুচকি হাসে। আবিরের থেকে জবাব না পাওয়ায় তার মধ্যে তেমন কোনো ভাবান্তর দেখা গেল না। ময়না এবং সাইফুল দরজার বাইরে দাঁড়িয়ে আছে। তাদের এবার বরণ করে ঘরে নিয়ে যাওয়া হবে। ভেতরে সবাই বধূবরণের তোড়জোড় করছে। ময়না এই ফাঁকে একবার সৈফুলকে দেখে নিল। না, গল্প উপন্যাসের মতো 30 বছরের সাইফুলকে যুবক মনে হচ্ছে না।
তার চেহারায় বয়সের কিছুটা ছাপ স্পষ্ট রয়ে গেছে। পেটে সামান্য মেদও দেখা দিয়েছে। তবে ময়নার মধ্যে এসব নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না। সে এমন বর পেয়ে অখুশি কি তাও বোঝা যাচ্ছে না। এর মাঝে তাদের বরণ করে ঘরের ভেতর নেওয়া হয়। ময়নাকে এক স্থানে বসিয়ে রাখা হয়েছে। জনে জনে লোকজন নতুন বউ দেখতে আসছে। আশেপাশের ভাবিরা বউ দেখে খুব একটা খারাপ বলছে না, কারণ ময়না ততটাও খারাপ দেখতে নয়। বিশেষ করে তার শান্ত মায়াবী মুখশ্রী দেখে যে কেউ তাকে প্রথম দেখায় ভালো মেয়েই ভেবে নেবে। এই জন্য তেমন কোনো খারাপ মন্তব্য ময়না পাচ্ছে না। কিন্তু বিয়ে বাড়ি, হাজার খানেক না হলেও শত মানুষের আনাগোনা। কেউ গিবত না গাইলে চলে, একটু তো কথা শুনতে হবেই। সেই জন্য এক ভাবি সাইফুলের মাকে উদ্দেশ্য করে বলে, কাকি, বৌমা তো পাইছেন ভালোই, তা জিনিসপত্র কিছু পাননি? খাট আলমারি কিছু দেয়নি? সাইফুলের মা কিছুটা আফসোসের সুরে বলে, কি বলবো, আমার কপাল, সবই আমার কপাল। কেন, কি হয়েছে? আর বলো না, বিয়ের 3 দিন আগে সাইফুলের শ্বশুর এসে বলে তার অবস্থা ভালো না, সে এখন কোনো মালপত্র দেবে না, পরে দেবে। আমার পোলা ভালো মানুষ, তাই মেনে নিল। কি বলেন ভাবি, এখন দেয়নি, পরে আর দেবে? অন্য একজন মহিলা বলে উঠল। সাইফুলের মা জবাব দেয় না। অন্যরা বলা বলি করে কচু দেবে। সেই সাথে ময়নার পরিবার নিয়ে নানান কথা বলে। একজন তো বলে ওঠে, মানুষ গরিব হলেও সামাজিকতা বলতে তো একটা কথা আছে, সেটা রক্ষা করবে না? ময়না সবার কটূক্তি চুপচাপ শুনছে। সাইফুলের মা জবাবে বলে, কাশেম মোল্লা গরিব, তাছাড়া 2টো মেয়ে হয়েছে, তাদের বিয়ে দেওয়ার চিন্তায় পাগল প্রায়, সেই জন্য সে এসব নিয়ে কিছু মনে করেনি। ময়নার এসব কথায় বেশ কান্না পেল। তার ইচ্ছা করছে এখনই বাড়ি গিয়ে সব নিয়ে আসতে। তবে ময়নার স্বামী সম্পর্কে ধারণা বদলে দিয়ে সাইফুল ভেতরের ঘর থেকে বেরিয়ে সবার উদ্দেশ্যে বলে, বাড়ি আমার, বউ আমার, জিনিসপত্র আমি পাইনি, কই তাতে আমার তো কোনো সমস্যা হচ্ছে না। আপনাদের সমস্যা হচ্ছে কেন? সবাই চুপ করে যায়। সাইফুল তার মাকে উদ্দেশ্য করে বলে, মা, আমাদের কি কম আছে? নেই তো। যেহেতু আমাদের আছে, সেহেতু অন্যরা কি দিল না এসব নিয়ে ভেবে কি হবে? এসব নিয়ে আফসোস করেও বা কি হবে? আমরা কি ভিখারি যে অন্যেরা জিনিসপত্র না দিলে চলবে না? একটু থেমে পরক্ষণে বলে, তোমার জন্য ছেলের বৌমা জরুরি নাকি তার বাড়ি থেকে আসা জিনিসপত্র জরুরি? সাইফুল আরও নানা কথা বলে, যার ফলে পাড়া প্রতিবেশী এবং সাইফুলের মা চুপ হয়ে যায়। তারা তাদের ভুল বুঝতে পেরেছে। ময়না বিয়ের পর দ্বিতীয়বারের মতো সাইফুলের দিকে তাকায়। তবে এবারের তাকানোতে কিছুটা মুগ্ধতা ছিল। বাসর ঘরে ময়না এবং সাইফুল পাশাপাশি বসে আছে। তাদের দিয়ে বাসর ঘরের সকল নিয়মকানুন পালন করিয়ে সবাই চলে গেল। ময়না কিছুটা ভয় পাচ্ছে। সাইফুল ধীরে ধীরে ময়নার ডান হাতের উপর নিজের ডান হাত রাখে। ময়না কিছুটা চমকে ওঠে। তার ভয়টা বাড়তে শুরু করে। প্রত্যেকটি নারী বোধহয় বাসর ঘরে কিছুটা ভয়, কিছুটা চাপা উত্তেজনা নিয়ে থাকে। ময়নাও তার ব্যতিক্রম নয়। তার মধ্যে ভয়, উত্তেজনা, নতুন জীবনের আগমন, এসব অনুভূতি মিলিত অবস্থায় রয়েছে। সাইফুল এবং ময়না দুজনে নীরব ছিল। নীরবতা ভেঙে প্রথম কথা সাইফুল বলে, দেখো, আমার পরিবারে আমার মা ছাড়া কেউ নেই, তাই আমি চাইবো তুমি তোমার অবস্থান থেকে তাকে সম্মান করো, তার সেবা করো। তোমার কাছে আমার আর কিছুই চাওয়ার নেই। ময়না সাইফুলের মুখের দিকে তাকায়। তার মনে হতে থাকে তার মায়ের মতো তার জীবনেও অশান্তি হবে। শাশুড়িমা দৈনিক সাইফুল বাড়ি আসলে তার নাম নিন্দা করবে, আর সাইফুল সেসব শুনে তাকে মারধর করবে। এত কিছুর ভাবনার মাঝে সাইফুল ময়নার দিকে এগিয়ে আসে। ময়না সাইফুলের চাহিদা বুঝতে পারে। সে বাধা দেয় না। সে দেবে, এটা তো বৈধ পবিত্র সম্পর্কের বন্ধন, এখানে তো কোনো পাপ নেই, তাহলে বাধা কেন দেবে? ময়না এবং সাইফুলের বিয়ের কয়েকটা দিন কেটে যায়। ময়নার মানুষটিকে খারাপ মনে হয় না, বরং মানুষটাকে তার ভালোবাসতে মন চায়। এটাই বোধহয় বিয়ের বন্ধন। 3 কবুলে এক অচেনা মানুষ জীবনের সবচেয়ে আপন মানুষ হয়ে ওঠে। সেদিন বিকালে ময়না এবং তার শাশুড়ি বসেছিল। সেই সময় সাইফুল বাড়িতে আসে। শাশুড়ি সাইফুলকে দেখে বলে, পাশের বাড়ির মোখলেসের বউ কত কাজবাজ করে, সংসারের সব কাজ করে, শাশুড়িকে কোনো কাজ করতে দেয় না। কিন্তু আমার কপালে কি জুটলো, যেই কাজ দেই মেয়েটা সেই কাজই পারে না। এই বুড়ো বয়সে আমার কাজ করা লাগে। ময়না অবাক হয় না, কারণ সে ছোটবেলা থেকেই দেখেছে তার মা সংসারের এত কাজ করার পরেও দিন শেষে সবাই বলতো কোনো কাজ করে না। দাদির মুখের সামনে খাবার তুলে দিলেও সারাদিন সে কাজ করেনি, তেমনটাই শুনতে হতো। সেজন্য ময়না অবাক হয় না। তবে তার শান্ত চোখে কিছুটা ভয় ফুটে ওঠে। সাইফুল এখন তাকে খুব মারবে? না, তেমনটা হয় না। সাইফুল তাকে অবাক করে দিয়ে তার মাকে বলে, ছোট মানুষ, কাজ পারে না, শিখিয়ে নাও। পাকা গিন্নি হয়ে গেলে তুমি ছুটি নিয়ে নেবে সংসারের কাজ থেকে। সাইফুলের মা থতমত খেয়ে যায়। ময়না বিস্ময়ের দৃষ্টিতে সাইফুলের দিকে তাকায়। সাইফুল তাদের দুজনের দৃষ্টি উপেক্ষা করে চলে যায়। একটু পর ময়না ঘরে আসলে সাইফুল তাকে জড়িয়ে ধরে। তারপর পাশে বসিয়ে বলে, সংসারটা তোমার ময়না, তোমাকে সবটা সামলাতে হবে।
আমার মায়ের তো বয়স হয়েছে, তাই তাকে দিয়ে কাজ করানো যাবে না। কিন্তু সাইফুল ময়নার মুখে হাত দিয়ে থামিয়ে দেয়। তারপর বলে, শোনো ময়না, আমি আমার মায়ের বিরুদ্ধে কোনো কথা তোমার মুখে শুনতে চাই না। তার বিরুদ্ধে কোনো কথা বলার পূর্বে তুমি মাথায় রাখবে, সে আমার মা। ময়না বুঝদারের মতো মাথা নাড়ায়। সে কিছুটা কষ্ট পায়। তার একটু আগে মনে হয়েছিল সাইফুল তার পক্ষে, কিন্তু এখন যা দেখছে তাতে মনে হচ্ছে সাইফুল তখন ভালো সেজেছে তার মায়ের সামনে, এখন তাকে শাসন করছে। ময়না অনেকটা কষ্ট পায়। ময়না সেদিনে সেই কষ্ট দূর হয়ে যায় সাইফুলের সাথে তার মায়ের কথা শুনে। ময়না রাতের খাবারের জন্য শাশুড়ি মাকে ডাকতে এসে মা ছেলের কথা শুনে দাঁড়িয়ে যায়। সাইফুল তার মাকে বলছে, মা, ময়না আমার বউ, তোমার বউমা। সে আর মোখলেসের বউ আলাদা। তুমি কেন তাদেরকে একে অপরের তুলনা করছো? একজনের গুণ দেখে সেই গুণ অন্যজনের মধ্যে খুঁজছো। আমাদের যদি অন্যদের বউয়ের মতো বউ চাই, তাহলে কষ্ট করে আলাদা একটি মেয়েকে বিয়ে করার প্রয়োজন হয়েছে কেন? বিয়েটা আমরা তাকেই করতাম, তাই না? সাইফুলের মা প্রথম থতমত খেয়ে গেলেও পরে বলে, বিয়ের দুদিন হতে পারলো না অমনি বউ পাগলা হয়ে গেলি? না মা, বউ পাগলা হয়নি। আমি তোমাকে বোঝাতে চাচ্ছি, তুমি যেমন আমার মা, সেও আমার স্ত্রী। আমার জীবনে দুজনের অস্তিত্ব রয়েছে। একটু থেমে পরক্ষণে সাইফুল তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, আমি আমার জীবনের সবচেয়ে প্রিয় দুজন মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখতে চাই না। এটা আমার পছন্দ নয়। দরজার আড়ালে দাঁড়িয়ে ময়না এসব শুনছে। তার সাইফুলের প্রতি ভালোবাসা আরও বেড়ে গেল। এই প্রথম ময়না বুঝল, পুরুষ মানুষ শুধু মায়ের কথা শুনে বউকে অথবা বউয়ের কথা শুনে মাকে কষ্ট দেয় না। সে চাইলে দুজনকে বুঝিয়ে সংসারে তাদের এক করে রাখতে পারে। এভাবে সাইফুলের মা যতবার পাড়া প্রতিবেশীর কূটনামিতে জ্বলে ময়নার দোষ তুলে ধরতে চেয়েছে, ততবার সাইফুল দুজনকে আলাদা বুঝিয়েছে। ময়নাকে যথেষ্ট শাসন করেছে, কিন্তু মাকে তো শাসন করা যায় না, তাই যথেষ্ট ঠান্ডা মাথায় তাকে বুঝিয়েছে। ধীরে ধীরে ময়নার সাইফুলের প্রতি ভালোবাসা বাড়ে। তাদের সম্পর্ক দিনে দিনে সুন্দর হয়ে উঠছে। একদিন যে সাইফুলকে ময়নার তার সবচেয়ে বড় বুড়ো লোক মনে হয়েছে, সেই সাইফুলকে ছাড়া এখন তার নিজেকে কেমন অনুভূতি শূন্য লাগে। তোমার গল্পের সাথে তো বাস্তবতা মিলছে না। আবির মাহমুদ কৌতূহল ধরে রাখতে না পেরে ময়নার দিকে প্রশ্ন ছুড়ে দেয়। ময়না ম্লান হাসে। সাইফুল আলিম যদি এত ভালো স্বামী হয়, তবে তোমরা দুজন আলাদা হয়েছ কেন? পানি খাবো, আমাকে একটু পানি দেবেন? ময়নার এই কথাটি শুনে আবির সেহাকে ইশারা করে। সেহা গিয়ে পানি নিয়ে আসে। ময়না পানি খায়, তারপর বলে, আমি ভীষণ বোকা ছিলাম। আমি বুঝিনি ভালোবাসাকে কিভাবে সারা জীবন ধরে রাখতে হয়। আসলে এমন স্বামী পাবো, একটা সুখের সংসার পাবো, কল্পনা করিনি। পেয়ে এতটাই মগ্ন হয়ে গেলাম যে ভুল করে বসলাম। সে ভুলের মূল্য দিলাম। আবির এবং সেহার ময়নার দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। ময়না বলে, আপনাদের বলেছিলাম না যে পুরুষ মা এবং বউ দুজনের মধ্যে ব্যালেন্স করে চলতে পারে, সেই পুরুষ উত্তম। তার সাথে বিয়ে হওয়া স্ত্রীর জীবনটাও সুখের, অনেক সুখের। ময়না একটু থেমে পুনরায় বলে, আমিও সুখী ছিলাম, অনেক সুখী। দাম্পত্য জীবন এত সুখের হয় আমার জানা ছিল না। ময়না এটা মুচকি হেসে বলে। তার স্মৃতির পাতায় সাইফুলের সাথে কাটানো ঘনিষ্ঠ মুহূর্ত ভেসে ওঠে। সাইফুলের সাথে ময়নার বিবাহিত জীবনের 6 মাস কেটে যায়। তাদের জীবন খুব সুখে কাটছিল। একদিন দুজন খুব কাছাকাছি ছিল। সেই অবস্থায় সাইফুল বলে, তোমার বিয়ের আগে কোনো প্রেম ছিল? না, ময়না জবাব দেয়। তারপর সাহস করে জিজ্ঞেস করে, আপনার ছিল? ছিল। সাইফুলের মুখে এমন কথা শুনে ময়নার কিছুটা খারাপ লাগে। সাইফুল ম্লান হেসে বলে, বেশি দিনের সম্পর্ক নয়, খুব কম সময়ের, তেমন গভীর না। আর আর আমি এখন আমার ময়নাকে সবচেয়ে বেশি ভালোবাসি। তার কাছে ওসব পুরনো স্মৃতি খুবই তুচ্ছ। ময়না সাইফুলের এই কথায় খুশি হয়। সাইফুল ময়নাকে বোঝায়, বিয়ের আগে ওরকম সামান্য প্রেম যে কারো থাকতে পারে, তবে বিয়ের পর কোনো সম্পর্কে না জড়ানোটাই হলো আসল। ময়না মাথা নাড়ায়। হঠাৎ ময়নার রাজীব খানের নিকৃষ্ট কাজের কথা মনে পড়ে। তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে। সাইফুল এটা দেখে বলে, তুমি কি খুব বেশি কষ্ট পেয়েছ? আমি আপনাকে আমার জীবনের খুব খারাপ একটি সত্য বলতে চাই। ময়নার এমন কথা সাইফুল কিছুটা অবাক হয়। ময়না বলে, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার মনে হয় এটা আপনার জানা উচিত। কি এমন সত্যি? সাইফুলের প্রশ্নের জবাবে ময়না খুব আস্তে আস্তে তার সাথে ঘটে যাওয়া ঘটনা বলে, যেটা শুনে সাইফুল পুরো স্তব্ধ হয়ে যায়। ময়না সাইফুলের মুখের দিকে তাকিয়ে মনে মনে বলে, আপনি নিশ্চয়ই আপনার ভালোবাসা, ভরসা, বিশ্বাস দিয়ে আমার জীবনের ওই খারাপ স্মৃতি মুছে দেবেন। ময়না ঘরের মধ্যে বসে কান্না করছে। সবটা শোনার পর সাইফুল কিছু না বলেই ঘর থেকে বের হয়ে গেছে। ময়না এখন বুঝতে পারছে সে কত বড় ভুল করেছে। সে ভাবছিল সাইফুল তার মন থেকে খারাপ স্মৃতিটাকে মুছে দেবে, সাইফুল তাকে সেই সময় থেকে বের করে নিয়ে আসবে, কিন্তু না, তেমন কিছুই হয়নি। ময়না কান্নায় ভেঙে পড়ে। এর মাঝে ময়নার শাশুড়ি তার ঘরে কড়া নাড়ে।
ময়না চোখ মুছে দরজা খুলে দেয়। শাশুড়ি ময়নার উদ্দেশ্যে বলে, সাইফুল হঠাৎ এই সময় বের হলো, কোথায় গিয়েছে? আমি জানি না, ময়না আস্তে করে জবাব দেয়। ময়নার শাশুড়ি সন্ধিহান দৃষ্টিতে ময়নার দিকে তাকায়, তারপর বলে, তোমার চোখ মুখের অবস্থা এমন কেন? আমার ছেলের সাথে ঝগড়া করেছ? তাকে বাড়ি থেকে বের হয়ে যেতে বাধ্য করেছ? ময়না জবাব দেয় না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। শাশুড়ি পুনরায় বলে, কি হয়েছে বলছো না কেন? না, আমাদের কোনো ঝগড়া হয়নি। ময়নার কথাটি তার শাশুড়ির বিশ্বাস হলো না, তবে সে ময়নাকে কিছু বলল না। ময়নাকে কিছু না বলে শাশুড়ি চলে যায়। ময়না তার যাবার দিকে তাকিয়ে থাকে। প্রায় আধ ঘন্টা খানিক পর সাইফুল বাড়ি ফিরে আসে। সাইফুল এসে বিছানায় শুয়ে পড়ে। ময়না সাইফুলের সাথে কথা বলতে গেলে সাইফুল নিজের চোখ বন্ধ করে নেয়, অর্থাৎ এখন তার ঘুমের সময়। সে ময়নাকে এটাই বুঝিয়ে দিল। ময়না কিছুটা হতাশ হয়। ধীরে ধীরে সে সাইফুলের পাশে গিয়ে শুয়ে পড়ে। পরের দিন সকালবেলা সাইফুল ঘুম থেকে উঠে নাস্তা না করে কাজে চলে যায়। ময়না খুব কষ্ট পায়। ময়নার শাশুড়ি বিষয়টা লক্ষ্য করে। এবার ময়নাকে বকা দেয়। যদি তার ছেলেকে ময়না কষ্ট দিয়ে থাকে তবে ময়নার খবর আছে। নিজের কথাবার্তা দিয়ে ময়নার শাশুড়ি ময়নাকে ছোট একটি সতর্কবার্তা দিলেন। ময়না এতে আরও কষ্ট পায়, তার খুব কান্না পায়। সেদিন রাতে সাইফুল বাড়ি ফিরলে ময়না সাহস করে তাকে জড়িয়ে ধরে। তারপর শান্ত গলায় বলে, আপনি আমার সাথে এমন কেন করছেন? যা হয়েছে তাতে তো আমার কোনো ভুল নেই। সাইফুল জবাব দেয় না। ময়না পুনরায় বলে, আমি আপনাকে খুব ভালোবাসি, দয়া করে আমাকে এত কষ্ট দিবেন না। আপনি আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিলে আমার খুবই কষ্ট হয়। এটা বলে ময়না সাইফুলকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। তার বুকে মুখ গুজে কান্না করে দেয়। এক পর্যায়ে ময়নার কান্না সাইফুল মনে কিছুটা প্রভাব ফেলে। সে তার বুক থেকে ময়নার মাথাটি তোলে, তারপর ময়নাকে আদর করার জন্য তার মুখটা এগিয়ে নেয়। ময়নার কান্নারতে চোখে হাসি ফুটে ওঠে, কিন্তু সাইফুল হঠাৎ থেমে যায়। তারপর ময়নাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। ময়নার মাথাটা গিয়ে খাটের সাথে লাগে। সে বেশ ব্যথা পায়। ময়না সাইফুলের দিকে করুণ চোখে তাকায়। সাইফুল বেশ রাগী গলায় বলে, ঠিক এই জন্য আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকছি। ময়না কিছু বুঝতে পারে না। সাইফুল পুনরায় বলে, এখন আমি যতবার তোমার কাছে যাওয়ার চেষ্টা করব ততবার আমার মনে হবে তুমি অপবিত্র, তোমার শরীরটা অপবিত্র, যেটা আমার প্রাপ্য ছিল না। ময়নার মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। সে সাইফুলের কণ্ঠে এমন কথা শুনে আরও ভেঙে পড়ল। তবুও সে খুব কষ্টে নরম গলায় বলে, আমি অপবিত্র? সাইফুল ময়নার গালে একটি থাপ্পড় বসিয়ে দেয়। ময়না পুনরায় ছিটকে পড়ে। সাইফুল বলে, অবুঝপনা হচ্ছে আমার সাথে? তুই বুঝিস না তুই পবিত্র নাকি অপবিত্র? সাইফুল রাগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ময়না সাইফুলের এই নতুন রূপ দেখে ময়নার হৃদয়টা ভেঙে যায়। আসলে সে সাইফুলকে এমন রূপে বিয়ের প্রথমে ভেবেছিল, কিন্তু সাইফুল তার ধারণা বদলে দিয়ে তার ভালোবাসা জিতে নেয়। তাই হঠাৎ করে সাইফুলের এমন রূপ ময়না মেনে নিতে পারে না। তার মনটা বলে ওঠে, সেই তো সব পুরুষের মতোই হলো, তবে এই কয়টা মাস এভাবে ভালোবাসার বাঁধনে বাঁধলে কেন? ময়নার হৃদয়ের কথাটা হৃদয়েই রয়ে যায়। এর মাঝে তাদের ঘরের সামনে সাইফুলের মা এসে উপস্থিত হয়। ময়না তার শাশুড়িকে দেখে। শাশুড়ি ময়নার দিকে একবার তাকিয়ে তারপর সাইফুলকে জিজ্ঞেস করে, কি হয়েছে সাইফুল? কিছু না মা, তুমি ময়নার বাবা মাকে খবর দাও, তারা এসে তাদের মেয়েকে নিয়ে যাক। ময়না এটা শুনে সাইফুলের পায়ে পড়ে যায়। সে কান্না করতে করতে বলে, আমাকে বের করে দিবেন না, আমি আপনাকে ছাড়া বাঁচব না, আমি আপনাকে খুব ভালোবাসি। আমার পক্ষে তোমার সাথে মানিয়ে নেওয়া আর সম্ভব নয়। আমি অনেক ভেবেছি, কিন্তু এটা অসম্ভব। কেন অসম্ভব? এতদিন তো সম্ভব ছিল। ময়নার এই প্রশ্নের জবাবে সাইফুল বলে, এতদিন তো সত্যি জানতাম না, তাই সম্ভব ছিল। কিসের সত্যি? সাইফুল তার মায়ের প্রশ্নের জবাবে সব বলে দেয়। এটা শুনে তার মা ময়নার দিকে রাগী চোখে তাকায়। তারপর বলে, ছি, তুমি এবং তোমার পরিবার এত বড় সত্যি লুকিয়ে আমাদের ঠকিয়েছ। সাইফুলের সাথে এবার তার মাও ময়নাকে বাড়ি থেকে তাড়াতে চায়। সেও এমন একটা অপবিত্র মেয়েকে বাড়িতে রাখবে না। সাইফুল ঘর থেকে বের হয়ে যায়। ময়না তার শাশুড়ির পা জড়িয়ে ধরে, তাকে অনুরোধ করে তাকে রেখে দেওয়ার জন্য, কিন্তু তার শাশুড়ি তার কথায় কোনো গুরুত্ব দেয় না। উল্টে ময়নার চরিত্র নিয়ে খারাপ কথা বলা শুরু করে। ময়না সবটা শুনে আর কান্না করে। ময়নার বাবা মাকে খবর দিলেও তারা আসেনি। তারা ময়নাকে নিতে আসবে না বুঝতে পেরে সাইফুল ময়নাকে বলে, কাল তৈরি থেকো, আমি তোমাকে দিয়ে আসব। ময়না এটা শুনে করুণ চোখে সাইফুলের দিকে তাকায়। কোনো কিছু না ভেবে তাকে আবার জড়িয়ে ধরে।
তারপর বলে, আমার সাথে এমন করবেন না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না, আর আমি তোমার সাথে থাকতে পারবো না। সাইফুলের এমন কথা শুনে ময়না হাউমাউ করে কান্না করে দেয়। ময়না বলে, আমার ভুলটা কোথায়? তোমার ভুল হলো তুমি বিয়ের আগে আমাকে এসব না জানিয়ে আমার জীবনটা নষ্ট করেছ। তোমার ভুল হলো তুমি অপবিত্র আমার পবিত্র জীবনটা নষ্ট করেছ, কলঙ্কিনী হয়ে আমার জীবনে প্রবেশ করেছ। ময়না ভীষণ অবাক হয়। মাত্র একটা সত্যি মুহূর্তের মাঝে সাইফুলের মনে তার জন্য এত ঘৃণার জন্ম দিল, তার সম্পর্কে সাইফুলের এত খারাপ ভাবনা তৈরি হলো। ময়না সেই অবস্থায় আবার সাইফুলের পা জড়িয়ে ধরে। সে কিছুতেই সাইফুলকে ছাড়তে চায় না। সে সাইফুলকে ভীষণ ভালোবাসে। তোমার সাথে অন্যায় হয়েছে, সেই অন্যায়ের প্রতিবাদ না করে সবাই তোমাকেই কলঙ্কিনী বানিয়ে দিল। আবির মাহুদের প্রশ্নই ময়না ম্লান হাসে। তারপর বলে, এটাই সমাজের রীতিনীতি। এখানে পুরুষের কলঙ্ক একবেলা গোসল করলেই ধুয়ে মুছে সাফ হয়ে যায়, কিন্তু নারীর কলঙ্ক সেটা অজস্রবার গোসল করলেও শেষ হয় না। সাইফুল সাহেব চাইলেই তোমাকে রেখে দিতে পারত জীবনে। ময়না জবাবে হাসি উপহার দেয়। তারপর খুব শান্ত গলায় বলে, প্রথমে আমিও ভেবেছিলাম সাইফুল আমাকে তার জীবনে রেখে দিলে খুব কি ক্ষতি হতে পারত, পরে বুঝলাম। কি বুঝলে? ময়না কিছুক্ষণ চুপ থাকে, মনের মধ্যে শব্দগুলোকে গুছিয়ে নেয়। তারপর বলে, যে পুরুষ পতিতালয়ে সুখ খুঁজে পায় রাতের পর রাত, যেখানে নারীরা তার মন জয় করে, তার শরীরকে আনন্দ দেয়, সেই পুরুষও কিন্তু বিয়ের সময় সতী নারী খোঁজে। সে বিয়ের জন্য ওই পতিতালয়ের কাউকে চায় না। সেখানে সাইফুল তো বিয়ের আগে অন্য কোনো নারীর সাথে গভীর সম্পর্কে লিপ্ত হয়নি। তার পক্ষে কিভাবে এমন এক মেয়ের সাথে সারা জীবন সংসার করা সম্ভব নয়। তার দিক দিয়ে সে সঠিক। ময়নাকে নিয়ে ময়নার বাড়িতে চলে আসে সাইফুল। পারুল বেগম এবং কাশিম মোল্লা বারবার সাইফুলকে অনুরোধ করে ময়নাকে ছেড়ে না দেওয়ার জন্য, কিন্তু সাইফুলের এক কথা, এভাবে সংসার করা সম্ভব নয়। সেই সাথে কাশিম মোল্লা এবং পারুল বেগমকে অনেক কথা শোনায়। তারা সত্যি গোপন করে সাইফুলদের ঠকিয়েছে। সাইফুল কারো অনুরোধ না রেখে চলে যায়। ময়না তার বাবার দিকে তাকিয়ে থাকে। সাইফুল চলে যেতে কাশিম মোল্লা ময়নার গালে থাপ্পড় বসিয়ে দেয়। ময়না ভীত চোখে কাশিম মোল্লাকে দেখে। কাশিম বলে, তোকে এত সত্যিবাদী হতে কে বলেছে? ময়না শুধু কান্না করে। কাশিম মোল্লা ময়নার মুখ চেপে ধরে, বলে, সারা জীবন আমার ঘাড়ে বসে খেতে চাস তুই? মানুষ সন্তান জন্ম দেয় ভালো থাকার জন্য, আর তুই সন্তান হয়ে বাবা মাকে জ্বালাস। পারুল বেগম কাশেম মোল্লাকে অনুরোধের সুরে ময়নাকে ছেড়ে দিতে বলে। কাশেম পারুলের গায়ে আঘাত করে। তারপর বলে, সব হয়েছে তোর জন্য, মেয়েকে শিক্ষা দিতে পারিসনি। কাশেম মোল্লা পরপর কয়েকটা গালি দেয় পারুল বেগমকে। পারুল বেগম প্রত্যুত্তর করে না। কাশেম মোল্লা রেগে চলে যায়। তারপর পারুল বেগম ময়নাকে অনেক বকা দেয়। তাকে এতবার করে বারণ করলো, তাও সে সব সাইফুলকে বলল। ময়না সাইফুলকে হারিয়ে এমনিতেই ভেঙে পড়েছে। তার মাঝে বাবা মায়ের এমন ব্যবহার নিতে পারে না। সে জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ে। ইতিমধ্যে গ্রামে ছড়িয়ে গেছে ময়নাকে তার জামাই ছেড়ে গেছে। লোকের মাঝে কানাঘুষা শোনা যাচ্ছে। সবাই বেশ মজা পেয়েছে ঘটনায়। তাই ময়নাকে তার জামাইয়ের ছেড়ে দেওয়ার আসল কারণ না জানলেও রং মিশিয়ে নানা কাহিনী বানাতে সময় নিল না তারা। তবে তাদের এসে সরাসরি কথা শোনাতে পারছে না। কাশেম মোল্লা লোকটা যে ভালো না। কথা শোনাতে আসলে উল্টে কাশেম মোল্লা তাদের খবর করে ফেলবে। সেই জন্য আড়ালে ভালোই কানাঘুষা চলছে। ময়নার বাবা মা সাইফুল এবং তার মায়ের কাছে যায় আবার অনুরোধ করতে, সব ভুলে ময়নাকে যাতে তারা গ্রহণ করে। কিন্তু না, সাইফুল এবং তার মা এমন খারাপ একটি মেয়েকে গ্রহণ করবে না। কাশেম মোল্লা এবং পারুল বেগমকে সেদিন সাইফুলের বাড়ি থেকে বেশ অপমানিত হয়ে ফিরে আসতে হয়। সেদিন বাড়ি ফিরে কাশেম মোল্লা অমানুষের মতো ময়নাকে মারতে থাকে। প্রথমত সাইফুলদের বাড়িতে তাদের যথেষ্ট অপমান করা হয়েছে। দ্বিতীয়ত সাইফুল ডিভোর্সের কথা তুলেছে। আগামী 3 মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে। সেই জন্য কাশেম মোল্লা ময়নার উপর অনেক রেগে যায়। ময়না মার সহ্য করতে না পেরে বারবার অনুরোধ করে তাকে আঘাত না করার জন্য, কিন্তু তার পাষণ্ড বাবা সেসব শোনে না। পারুল বেগমও ভয়ে থাকে, থামায় না। সেই ঘটনার 2 দিন পর কাশেম মোল্লা ময়নার সাথে আলোচনায় বসে। কাশেম প্রথমেই জিজ্ঞেস করে, ময়না, তুই জামাইয়ের সাথে থাকতে চাস? হ্যাঁ। আমি তাকে ছাড়তে চাই না। আমি তার সাথে সারা জীবন থাকতে চাই।
ময়নার মুখে এমন কথা শুনে কাশেম মোল্লা খুব খুশি হয়। তারপর বলে, তাহলে কাল তৈরি থাকিস, কাল তোকে শ্বশুরবাড়ি নিয়ে যাব। কিন্তু সে কি আমাকে রাখবে? ময়না বেশ ব্যথিত গলায় বলে। কাশেম মোল্লা মুচকি হেসে বলে, রাখবে, তবে সেজন্য তোকে একটি কাজ করতে হবে। কি কাজ? ময়না বুঝতে না পেরে প্রশ্ন করে। কাশেম মোল্লা পারুল বেগমের দিকে তাকায়। পারুল বেগম বলে, তোকে জামাইকে বলতে হবে তুই গর্ভবতী। সন্তানের দিকে তাকিয়ে যেন তোকে মেনে নেয়, কিন্তু আমি তো গর্ভবতী নই। ময়নার বোকামি দেখে কাশেম মোল্লা বিরক্ত হয়। রেগে বলে, তোকে যেটা বলতে বলা হয়েছে সেটা বলবি। জামাই মেনে নিলে তারপর বাচ্চা নিয়ে নিবি সাথে সাথে। ময়না এতক্ষণে বুঝতে পারে তার বাবা মা মিথ্যে বলে তাকে সাইফুলকে পেতে বলছে। ময়না দ্বিমত পোষণ করে না, কারণ সেও সাইফুলের সাথে থাকতে চায়। তবে মনে মনে বেশ ভয় পায়, সাইফুল সত্যি জানতে পেরে যদি তাকে ছেড়ে দেয়। কাশেম মোল্লা এবং পারুল বেগম ময়নাকে বোঝায় তাকে কিভাবে কি করতে হবে। ময়না গভীর মনোযোগ দিয়ে সেই কথা শোনে। সাইফুল কাজে যাবার জন্য বের হচ্ছিল, তখন ময়না এবং তার বাবা মাকে দেখে বিরক্ত হয়। বেশ খানিকটা রাগী কণ্ঠেই বলে, এখানে কি করছো? তোমাকে তো বলে দেওয়া হয়েছে এই বাড়ির দরজা তোমার জন্য বন্ধ। ময়না সাইফুলের রাগ দেখে ভয় পায়। সাইফুলের মা বলে, নির্লজ্জের মতো নিজের অপবিত্র মুখ নিয়ে চলে আসলে লজ্জা করে না? কাশেম মোল্লা যথেষ্ট শান্ত গলায় বলে, দেখুন, তালাক সব সমস্যার সমাধান নয়। আপনি আর কথা বাড়াবেন না। একে তো আমাদের ঠকিয়ে নিজের খারাপ মেয়েকে দিয়েছেন, তার উপর বারবার নির্লজ্জের মতো অপমানিত হতে আমাদের বাড়িতে আসছেন। সাইফুলের মায়ের অপমানজনক কথা শুনেও কাশেম মোল্লা এবং পারুল বেগম কিছুই বলে না, কারণ তারা জানে তার মেয়ের বাবা মা তাদেরকে এসব সহ্য করতেই হবে। কাশেম মোল্লা ময়নার দিকে তাকায়। ময়না ধীর পায়ে সাইফুলের দিকে এগিয়ে যায়। তারপর বলে, আমাকে ক্ষমা করে দেওয়া যায় না? সাইফুল মুখ ঘুরিয়ে নেয়। পারুল বেগম ইশারা করতেই ময়না বলে, আমাদের সন্তানের জন্যও কি এই সম্পর্কটি টিকিয়ে রাখা যায় না? এটা শুনে সাইফুল এবং তার মা বেশ খানিকটা অবাক হয়। সাইফুল বিস্ময় কাটিয়ে বলে, তুমি গর্ভবতী? হ্যাঁ। ময়না কাঁপা কাঁপা গলায় বলে। সাইফুল বলে, তা এই বাচ্চা যে আমার তার কি নিশ্চয়তা? বাচ্চাটা তো তোমার পাপের ফলও হতে পারে। ময়না ভেতর থেকে বারবার ভেঙে যাচ্ছে। সাইফুল মাত্র একটি সত্য জেনে তাকে এভাবে অপমান করছে, এতটা অপমান করছে। ময়না এত বড় ভুল করে ফেলল? তার সত্যি বলা এত বড় অপরাধের হয়ে গেল? ময়না জবাব দিচ্ছে না দেখি কাশেম মোল্লা বলে, দেখো, বাচ্চাটা তোমাদের বিয়ে হয়েছে 6 মাসের উপরে, আর তুমি যে ঘটনা বলছো সেটা আরও আগের। সেখানে এতদিন পর তার বাচ্চা হওয়া অসম্ভব। এটা তোমার বাচ্চা। আমার মেয়েটা তো জেনে শুনে এমন করেনি, ভুল করে হয়েছে। বাবা সৈফুল, তুমি তাকে মাফ করে দাও, অন্তত বাচ্চাটার কথা ভেবে। পারুল বেগম হাত জোড় করে এই কথাগুলি বলতে থাকে। সাইফুলের মা কর্কশ গলায় বলে, অসম্ভব। পাড়া প্রতিবেশী সবাই জেনে গেছে আপনার মেয়ে নষ্টা, তাই আমার ছেলে তাকে ছেড়ে দিয়েছে। এই এখন মেয়েকে আবার আমাদের বাড়িতে জায়গা দেওয়া সম্ভব নয়। পাড়া প্রতিবেশী কি বলবে? সাইফুল তার মায়ের কথায় সম্মতি জানায়। তারপর বলে, বাচ্চাটা যেহেতু আমার, সেহেতু তার জন্মের পর আমরা তাকে নিয়ে আসব, আপনাদের তার দায়িত্ব নিতে হবে না। ময়না সবার সামনে সাইফুলের পা জড়িয়ে ধরে, তাকে মেনে নেওয়ার জন্য অনুরোধ করে। কিন্তু সাইফুলের এক কথা, সে ময়নাকে মানতে পারবে না, তবে বাচ্চার দায়িত্ব নেবে। এসব শুনে এক পর্যায়ে ময়না বলে, বাচ্চা তো নেই। এটা শুনে সাইফুল বেশ হকচকিয়ে যায়। ময়না বলে দেয় সে সাইফুলকে মানাতে মিথ্যা বলেছে, তবে তারা একসাথে থাকলে নিশ্চয়ই বাচ্চা হবে। ময়না সহজ সরল মেয়ে, সে ভেবেছে পরে বাচ্চাকে দেখাবে কিভাবে সাইফুলকে, তাই সত্যি বলে দেওয়া ভালো। তাছাড়া ময়না মিথ্যে বলা হলেও সাইফুলকে জীবনে চেয়েছে, এটা জেনে সাইফুল নিশ্চয়ই তার ভালোবাসা বুঝতে পারবে। কিন্তু ময়না বোঝেনি, তার মতো এই পৃথিবী সহজ সরলভাবে ভাবে না। সাইফুল তার ভালোবাসা বোঝাতে দূর, উল্টে ময়নার মিথ্যাচার শুনে প্রচণ্ড রেগে গেল। সবার সামনে তার পেটে লাথি দিয়ে দিল। তারপর বলে, একটা নষ্টা মেয়ে, বেরিয়ে যা। প্রথমে নষ্টামি করে আমাকে বিয়ে করলে, এখন আবার বাচ্চার মতো একটা জিনিস নিয়ে মিথ্যাচার করছিস? তোর কলিজা কত? সাইফুলের মা এবং সাইফুল এবার লাগাম ছাড়া হয়ে যায়। তারা ময়নার চরিত্র, ময়নার স্বভাব সবকিছু নিয়ে গালাগালি করতে শুরু করে। তারপর অনেক অপমান করে তাদের সবাইকে তাড়িয়ে দেয়। ময়না এত কিছুর পরও যেতে চায় না। সে বারবার সাইফুলকে অনুরোধ করে তাকে মাফ করে দিতে বলে। সে সাইফুলকে তার ভালোবাসা বোঝাতে চায়, কিন্তু সাইফুল বোঝেনি। কাশেম মোল্লাও ময়নার উপর রেগে যায় সত্যি বলে দেওয়ায়। নেহাতি এটা ময়না শ্বশুরবাড়ি, তাই সে ময়নার গায়ে হাত তোলে না, নয়তো হাত তুলত। সেদিনও ময়না সহ তার বাবা মা অনেক অপমানিত হয়ে সাইফুলের বাড়ি ছাড়ে।
কেটে যায় 3 মাস। ময়না এবং সাইফুলের ডিভোর্স হয়ে যায়। ময়না এই 3 মাসে 1000 বার সাইফুলের কাছে গিয়েছে এই সম্পর্ককে একবার সুযোগ দেওয়ার জন্য, কিন্তু সাইফুল দেয়নি। ময়না এই বিষয়ে সাইফুলকে দোষ দেয় না। সাইফুল তো এই সমাজেরই পুরুষ, সে তো ভিন গ্রহের বাসিন্দা নয়, তাই সে আলাদাভাবে ভাববে কিভাবে। এই আশা রাখাটা ময়নার ভুল ছিল। ময়নার তালাক হওয়ার পর থেকে সে বেশ মনমরা হয়ে যায়, সবসময় চুপচাপ থাকে। এদিকে কাশেম মোল্লা মাঝে মাঝে ময়নার উপর রাহ ঝাড়ে। এইভাবে কেটে যায় বছর। ময়না এখন শুধু কাশেম মোল্লার নয়, বরং পারুল বেগমেরও বোঝা হয়ে উঠেছে। কাশেম মোল্লার সাথে পারুল বেগমও তাকে কথার আঘাত দিয়ে বুঝিয়ে দেয় সে বোঝা। ডিভোর্সি মেয়েরা এই সমাজের বোঝা, বাবা মায়ের বোঝা, সবার বোঝা। ময়না তাদের সব অভিযোগ চুপচাপ শোনে। আগে সে শান্ত ছিল, এখন সে আরও শান্ত হয়ে গেছে। ময়নার বয়স 17 পেরিয়ে 18-র কাছাকাছি হয়ে উঠেছে। এত কম বয়সে তার জীবনে অনেক কিছু ঘটে গেল। সেদিন রাতে কাশেম মোল্লা এসে দেখে ময়না ভাত খাচ্ছে। কাশেম মোল্লা হন্তদন্ত হয়ে ময়নার সামনে এসে তার হাত থেকে ভাতের প্লেট কেড়ে নেয়। এরপর তাকে এক লাথি দেয়। কাশেম মোল্লা বলে, কুকুরের বাচ্চা, তুই মরতে পারস না? বসে বসে শুধু আমার অন্ন ধ্বংস করস। পারুল বেগম সেখানে বসেছিল, কিন্তু না, সে ময়নাকে ধরল না। কাশেম মোল্লা আরও একটি লাথি দিল ময়নাকে। তারপর দ্বিগুণ রেগে বলে, তোকে কে বলেছিল সত্যবাদী হতে? বেশি সত্যবাদী হতে চেয়েছিলে তাই না? যা, এবার আমার ঘর থেকে বের হ। তোর মতো বিবাহিত ডিভোর্সি মেয়েকে সারা জীবন ঘরে বসিয়ে খাওয়াবো নাকি? ময়না ভীষণ ভয় পায়, তার বাবা তাকে বাড়ি থেকে বের করে দেবে নাকি। ময়না ভীত গলায় বলে, আমি কোথায় যাব? কাশেম মোল্লা দেখে ময়না ভয় পাচ্ছে, তবুও তার মনে দয়া হলো না। সে আবার ময়নাকে লাথি মারে। তারপর বলে, জাহান্নামে যা, যেখানে খুশি সেখানে যা, আমাকে মুক্তি দে, তোর জ্বালায় আমি অতিষ্ঠ। ময়না ভয়ে গুটিয়ে নেয় নিজেকে। জবাব দেওয়ার মতো তার কিছুই নেই। কাশেম মোল্লা পুনরায় বলে, যা সাইফুলের বাড়ি যা, তার নতুন বউয়ের কালামগিরি কর গিয়ে। নতুন বউ? ময়না অবাক কণ্ঠে বলে। কাশেম মোল্লার কথায় বুঝতে পারে ময়না সাইফুল বিয়ে করেছে। সেই জন্য মূলত কাশেম মোল্লা আজ তার উপর এত রেগে গেছে। কয়েকদিনের মাঝে সাইফুলের দ্বিতীয় বিয়ে হয়ে যায়। ময়না বিয়ের দিন গিয়েছিল, লুকিয়ে সাইফুল এবং তার বউকে দেখে নেয়। সেই সাথে মনকে বোঝায় এই মানুষটা আর তার নেই। এই মানুষটার জন্য তার হৃদয়ে থাকা কিছু উচিত নয়। ময়নার জন্য সাইফুলকে পাওয়ার আশা চিরতরে শেষ হয়ে যায়। যদিও তালাকের পর সব সম্পর্ক এমনিই শেষ, তবু ময়না সাইফুলকে ভালোবাসত। অবুজ কিশোরী হৃদয়ের প্রথম ভালোবাসা ছিল বলে কথা, মনে থেকে গিয়েছিল। কিন্তু আজ ময়না সাইফুলের নতুন জীবনকে শুভেচ্ছা জানিয়ে তার মনকে বোঝায় তার আর সাইফুলকে নিয়ে ভাবলে চলবে না। কিন্তু তার কান্না দেখে সান্ত্বনা দেওয়ার মতো মানুষ ছিল না। ময়নার তালাকের কথা শুনে তার বোন দুলাভাই এসেছিল কয়েকদিন। ময়না তাদের থেকে দূরে থাকার চেষ্টা করেছে সব সময়, তবে আজ আবার রাজীবের কণ্ঠ পেয়ে তার বুকের মধ্যে পুরনো ভয়টা জেগে উঠল। ময়না আড়ালে সরে থাকে। রাজীব বাড়ি ঢুকে পারুল বেগম এবং কাশেম মোল্লাকে ডাকে। কাশেম মোল্লা রাজীবের প্রতি ভীষণই বিরক্ত। যতই ময়নাকে দোষ দিক, সে জানে সব হয়েছে এই রাজীবের জন্য, কিন্তু বড় মেয়েটা সংসারের কথা ভেবে চুপ থাকছে। কাশেম মোল্লা বিরক্ত গলায় বলে, কিসের জন্য আসছো? আপনারা ময়নার আবার বিয়ে দেবেন না? রাজীব বেশ নরম গলায় জানতে চাইল। পারুল বেগম এটা শুনে নিজেকে ধরে রাখতে না পেরে বলে, কে বিয়ে করবে? আমরা তো কম চেষ্টা করছি না। ও ডিভোর্সি, এটা শুনে সবাই চলে যায়। তার উপর তুমি ওর সাথে যা করেছো সেটা জানলে তো কেউ আমাদের বাড়ি মুখও হবে না। কাশেম মোল্লাও জানায়, 1 বছরে তারা অনেক পাত্র দেখেছি, কিন্তু তেমন কেউ সাড়া দেয়নি। রাজীব বলে, তারা সাড়া দেয়নি বলে তো আপনারা চুপ থাকবেন? বিষয়টা এমন নয়, আপনারা ওকে কতদিন এভাবে ঘরে রাখবেন? রাখতে কে চায়, কিন্তু পাত্র কোথায় পাবো? আমরা তো চাই তাকে বিয়ে দিতে। পাত্র যেমনই হোক আমাদের সমস্যা নেই, একজন ছেলে হলেই হলো, যে ময়নাকে বিয়ে করতে রাজি হবে। কাশেম মোল্লার এই কথায় রাজীব কেন জানি খুশি হয়ে যায়। তারপর সে বলে, আমার খোঁজে একজন পাত্র আছে। পারুল বেগম এবং কাশেম মোল্লা কিছুটা খুশি হয়। পরক্ষণে ময়নার কথা জেনে বিয়ে করতে রাজি হবে কিনা সেটা ভেবে মন খারাপ হয়ে যায়। তখন রাজীব বলে, সে ময়নার ব্যাপারে সব জানে। ময়না ডিভোর্সি, সেই সাথে আমার সাথে ঘটে যাওয়া ঘটনাও জানে। সব জেনেই সে বিয়ে করতে চায়। কি সত্যি এমন ছেলে পাওয়া গেছে? কাশেম মোল্লা যেন আশার আলো দেখল। রাজীব বলে, হ্যাঁ, সে আমার দুঃসম্পর্কের এক কাকা হয়, স্ত্রীগত হয়েছেন, তার এখন সঙ্গী দরকার, সেই জন্য বিয়ে করতে চাচ্ছে। রাজীবের কাকা হয় শুনে ময়না বুঝে যায় লোকটা কেমন হবে। তার দাদুর বয়সী কেউ। ময়না মনে মনে বেশ ভয় পেতে শুরু করে। সে মনে মনে চাইছিল তার বাবা মা রাজি না হোক, কিন্তু তাকে হতাশ করে দিয়ে কাশেম মোল্লা এবং পারুল বেগম রাজি হয়ে যায়। রাজীব বলে, তাহলে আগামীকাল ময়নাকে দেখতে নিয়ে আসি তাকে। কাশেম মোল্লা সম্মতি দেয়। রাজীব বিদায় নিয়ে চলে যায়। ময়না আবারও ভেতর থেকে ভেঙে যায়। তবে পারুল বেগমের কিছু সময়ের জন্য সুবুদ্ধি উদয় হয়। তাই সে বলে, আচ্ছা, রাজীবের কাকা, সে তো বয়সে প্রায় 45 বছরের বড় হবে, এমন একজনের সাথে ময়নার বিয়ে দেবো আমরা? কাশেম মোল্লার সাথে সাথে পারুল বেগমের গালে থাপ্পড় বসিয়ে দেয়।
তারপর বলে, তোর ওই নষ্টা মেয়েকে কচি খোকা বিয়ে করবে ভাবছিস তুই? এই কথাটা বোধহয় ময়নার জন্য সবচেয়ে কষ্টের ছিল। নিজের বাবার মুখে নিজের সম্পর্কে এমন কথা শুনে সে পুরো নির্বাক হয়ে যায়। তার ভেতরটা এভাবে বারবার ভেঙে যাচ্ছে। সে বুঝতে পারে তার ভেতরটায় কিছু নেই, সেটা কয়েকশো টুকরো হয়ে গেছে। অন্যদিকে পারুল বেগম থাপ্পড় খেয়ে স্বামীর কথায় তাল মেলায়। পরের দিন যথারীতি রাজীব তার কাকাকে নিয়ে আসে। সে এসে ময়নাকে দেখে যায়। ময়নার তাকে দেখেই বিরক্ত লাগলো। বয়স প্রায় 60-এর কাছাকাছি। শুনেছি বিয়ে এর আগে 2টা হয়েছে, এখন আবার বিয়ে করবে, তাও ময়নার মতো এত ছোট একজনকে। ময়না মনে মনে দ্বিমত পোষণ করলেও বাবার ভয়ে মুখ ফুটে বলতে পারে না। ময়নাকে ভেতরের ঘরে পাঠিয়ে দিয়ে কাশেম মোল্লা এবং রাজীবরা কথা বলছিল। তারা বিয়ের দিনক্ষণ ঠিক করছিল। কাশেম মোল্লা চাচ্ছিল যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে যাক, তাহলে তার মাথা থেকে বোঝা কমে। সেই জন্য সে এই সপ্তাহের মাঝেই বিয়ে ঠিক করে। যেটা শুনে ময়না আরও ভেঙে পড়ে, কিন্তু তার বাধা দেবার উপায় নেই, অধিকার নেই। তবে ময়না বুঝতে পারে সে ধীরে ধীরে অতল সাগরে তলিয়ে যাচ্ছে। তার জীবনটা একটু একটু করে রোজ রোজ শেষ হয়ে যাচ্ছে। ময়না বিষণ্ণ মুখশ্রীতে হাসি ফুটিয়ে তোলার জন্য বোধহয় বিয়েটা ভেঙে গেল। মূলত রাজীবের কাকা মারা গেছে, হঠাৎ হার্ট অ্যাটাক করে মারা গিয়েছে। এটা শুনে ময়না খুশি হয়। অন্যদিকে কাশেম মোল্লা এবং পারুল বেগম বেশ চিন্তিত হয়ে পড়ে। ডিভোর্সি মেয়েকে বিয়ে দেওয়ার যে একটা পাত্র পেয়েছিলেন সেটাও গেল। ময়নার দিনগুলো এরকমই কেটে যাচ্ছে। তার ভাগ্যে ভালো কিছু নেই, এটা ভেবেই ময়নার জীবনটাকে টেনে নিয়ে যাচ্ছে। এরই মাঝে একদিন রাজীব এলো। সে ময়নাকে একসাথে একান্তে কথা বলতে চাচ্ছিল, কিন্তু ময়না তার থেকে পালিয়ে বেড়াচ্ছে। পারুল বেগম সবটা বুঝতে পেরে রাজীবকে চলে যেতে বলে। ময়নার বাবা মা বাড়িতে থাকায় রাজীব তেমন সুবিধা করতে পারেনি, তাই তাকে চলে যেতে হয়। কেটে যায় আরও কয়েকটা মাস। ময়না দিনে দিনে কাশেম মোল্লা এবং পারুল বেগমের চোখের বিষ হয়ে ধরা দিচ্ছিল, তাদের সবচেয়ে বড় বোঝা হয়ে উঠছিল। ময়না সবটা বুঝতে পারে, কিন্তু তার কিছুই করার নেই। অন্যদিকে ময়নার বাবা কয়েকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছিল, যারা কয়েকদিন পর পর বাড়িতে টাকা চাইতে আসে। সেদিন তো রতন হালদারও এসে কাশেম মোল্লার কলার চেপে ধরে বলে, টাকা কি গাছে ধরে? 2 দিন পর পর শুধু বলবি অমুক দিন দিব, তমুক দিন দিব, সেই অমুক দিন আর আসে না। কাশেম মোল্লা অনুরোধের সুরে বলে, রতন ভাই, আর কয়েকটা দিন সময় দিন, দিয়ে দেব। শালা 5 লাখ টাকা, যার 1 পয়সা তুই আজ দিতে পারছিস না, অথচ কয়েকদিন পর সব টাকা দিয়ে দিবি? জাদুর কাঠি পাবি নাকি? কাশেম মোল্লা এবং পারুল বেগম বারবার অনুরোধ করে যায়। এক পর্যায়ে রতন বলে, দেখ কাশেম, আগামী 5 দিনের মধ্যে 5 লাখের মধ্য দিয়ে অন্ততপক্ষে আমার কাছে 1 লাখ টাকা চাই। চাই মানে চাই। টাকা দিতে না পারলে আমি তোকে ঘর ছাড়া করব, তোর সব জায়গা জমি দখলে নিয়ে নেব। রতন হালদার নানাভাবে হুমকি দিয়ে চলে যায়। কাশেম মোল্লা কিছুটা ভেঙে পড়ে। সেই সময় ময়না সামনে দেখে কাশেম মোল্লা ময়নার পেটে লাথি মারে। ময়না দাঁড়ানো থেকে পড়ে যায়। কাশেম মোল্লা বলে, একে আমি ঋণের বোঝায় শেষ, তার মাঝে এই একটা আপদ। যখন তখন নিজের পাপী মুখ নিয়ে সামনে চলে আসে। পারুল বেগম কিছু বলতে গেলে কাশেম মোল্লা তাকেও মারে। সে তার সমস্ত রাগ কষ্ট মা মেয়েকে মেরে দূর করে। রতনের দিকে যাওয়া 5 দিনের থেকে 2 দিন সময় চলে যায়। কাশেম মোল্লা টাকার চিন্তায় বেশ ভেঙে পড়েছেন। অনেকের কাছে ধার করেও টাকা পায়নি। 2 দিন পর রাজীব কাশেম মোল্লাকে একটা জায়গায় ডাকে। কাশেম মোল্লা রাজীবের কাছে এসে বলে, কি বলবে বলো, শুনলাম আপনি খুব সমস্যায় পড়েছেন। কাশেম মোল্লা জবাব দেয় না। রাজীব নিজের একটা হাত কাশেম মোল্লার হাতে রাখে, তারপর বলে, আপনি চাইলে খুব সহজেই আপনার সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। কিভাবে? কাশেম মোল্লা বুঝতে পারে না। রাজীব বলে, আমি যা বুঝলাম, ময়নার এত কলঙ্কে নিয়ে তাকে কেউ বিয়ে করবে না। সে সারা জীবনের আপনাদের ঘাড়ে বসেই খেয়ে যাবে। আপদটা যে যাবে না সেটা তো আমি বুঝেছি, আমার কপাল। কাশেম মোল্লা হাত দিয়ে কপালে 2টো বাড়ি মারে। রাজীব তাকে শান্ত করে, তারপর বলে, আপনি চাইলে ময়নাকে কাজে লাগিয়ে টাকা উপার্জন করতে পারেন, যে টাকা দিয়ে আপনি আপনার ঋণ দূর করার সাথে নিজের হাতেও অনেক টাকা জমা রাখতে পারবেন। মানে কিভাবে? ময়না কি এমন কাজ পারে যে সে এত টাকা উপার্জন করবে? কাশেম মোল্লা কিছুই বুঝতে পারে না। তখন রাজীব ধীরে ধীরে কাশেম মোল্লাকে পুরোটা খুলে বলে। কাশেম মোল্লা রেগে যায়, রাগান্বিত গলায় বলে, এসব কি বলছো? ও আমার মেয়ে, তার চেয়ে বড় কথা ওর সাথে আমার মান সম্মান জড়িয়ে আছে। দেখুন, এই উপায়ে আপনি ধনী হতে পারবেন। তাছাড়া আপনার মেয়ে তো সতী নয়, যা সম্মান যাওয়ার তা তো গিয়েছে। বাকি হলো এসব কথা কেউ না জানলেই হলো, তাহলেই তো আপনার চিন্তা কমবে।
রাজীব নানাভাবে কাশেম মোল্লাকে বোঝাতে থাকে ময়না কলঙ্কিনী, তার জন্য কিছু অবশিষ্ট নেই, তাই কেউ বিয়ে করবে না, সারা জীবন সে কাশেম মোল্লার বোঝা হয়ে থাকবে। তার চেয়ে ময়নার মাধ্যমে তাদের দিন ফেরানো গেলে অসুবিধে কোথায়? কাশেম মোল্লাকে প্রায় 2 ঘন্টা রাজীব বোঝায়। কাশেম মোল্লা অবশেষে সব ভেবে চিনতে রাজি হয়। পরের দিন সকালবেলা কাশেম মোল্লা ময়নাকে ডাক দেয়। ময়না ভয়ে ভয়ে তার কাছে আসে। কাশেম মোল্লা বলে, চল। কোথায়? ময়না আস্তে করে জিজ্ঞেস করে। পারুল বেগম বলে, তোর বাবা তোর জন্য একটা কাজ দেখেছে, সেটা আজ থেকে তোকে করতে হবে। কি কাজ? ময়নার এমন প্রশ্নে পারুল বেগম জানায় সে জানে না। তাকে কাশেম মোল্লা কাজ সম্পর্কে বিস্তারিত বলেনি। তখন কাশেম মোল্লা বলে, তোদের এত জানানো লাগবে কেন? পারুল বেগম চুপ করে যায়। কাশেম মোল্লা ময়নাকে বলে, কি কাজ সেটা তো গেলেই দেখতে পাবি, এত কথা কিসের? অনেক তো জ্বালিয়েছিস আমাকে, এবার না হয় আমাকে একটু শান্তি দে, কাজ বাজ করে আমার ঋণ কমা। ময়না মাথা নাড়ায়, সে আর কোনো কথা বলে না। সে কাশেম মোল্লার পিছন পিছন চলতে শুরু করে। কাশেম মোল্লা ময়নাকে নিয়ে অন্য এক গ্রামে আসে। ময়না ভেবেছিল তাকে কারো বাড়িতে কাজে দিয়ে দিয়েছে তার বাবা। সেই ভেবে কাশেম মোল্লার সাথে এক বাড়িতে প্রবেশ করে। বাড়িটি বেশ বড়, 2 তলা দালান। ময়না ম্লান হাসে। এত বড় বাড়িতে কাজ করবে, নিশ্চয়ই ভালো টাকা দেবে। ময়না মনে মনে ভাবে, এখানে আমি সব কাজ ঠিকঠাকভাবে করলে নিশ্চয়ই বাবা মা আর আমাকে বকবে না, এই টাকায় আমাদের সংসারও ভালো চলবে। কিন্তু ময়না বুঝতে পারেনি ভেতরে তার জন্য কি অপেক্ষা করছে। যদি ময়না এক মুহূর্তের জন্য বুঝতে পারত, তাহলে কি সে তার বাবার সাথে এতটা পথ আসতো না। কে জানি বলেছিল, পৃথিবীতে খারাপ পুরুষ থাকলেও বাবা নেই, কোনো বাবা খারাপ হয় না। কিন্তু কথাটি ভুল। ময়নার এমন কথায় আবির মাহমুদ এবং সেহা কিছুটা কেঁপে ওঠে। তারা বুঝতে পারে সামনে ময়নার জীবনে ভয়াবহ কোনো ঘটনা ঘটতে চলেছে। ময়না বলে, সম্পর্ক অনুযায়ী কেউ খারাপ বা ভালো নয়, বরং মানুষ হিসাবে ভালো খারাপ চিহ্নিত করা উচিত। যে মানুষ খারাপ সে খারাপই, বাবা হিসেবে খারাপ, স্বামী হিসেবে খারাপ, ভাই হিসেবে খারাপ, সে সব সময়ের জন্যই খারাপ। এটা বলে ময়না কান্না করে দেয়। সে নিজের চোখের পানিকে অনেক কষ্টে আটকায়, চোখ মুছে নেয় নিজের। অন্যদিকে আবির এবং সেহা বাকি ঘটনা জানার জন্য অধীর আগ্রহে বসে আছে। ময়না পুনরায় বলতে শুরু করে। ময়না এবং কাশেম মোল্লা বাড়ির ভেতরে ঢোকে। সেখানে ঢুকে ময়না রাজীবকে দেখে অবাক হয়। তার বাবার হাত চেপে ধরে বলে, উনি এখানে কেন? রাজীব মুচকি হাসে। ময়না দেখে রাজীবের সাথে আরও 2 জন পুরুষ রয়েছে। একজন প্রায় তার বাবার বয়সী, অন্যজন রাজীবের বয়সী। ময়নার সামনে একটা লোক কাশেম মোল্লাকে পুরো 1 লাখ টাকা তুলে দেয়। ময়না কিছু বুঝতে পারে না। সে ভীষণ ভয় পায়। ভয় পেয়ে কাশেম মোল্লার হাত জড়িয়ে ধরে আছে। কাশেম মোল্লা টাকা নিয়ে ময়নার হাত ছাড়িয়ে নেয়। ময়না কাঁপা কাঁপা গলায় বলে, বাবা। কাশেম মোল্লা ময়নার কোনো কথা না শুনে বাড়ি থেকে বেরিয়ে যায়। রাজীব সাথে সাথে গিয়ে দরজা বন্ধ করে দেয়। ময়না কিছু বুঝে ওঠার আগে সবাই তাকে ঘিরে ধরে। ধীরে ধীরে দুঃখিনী ময়নার জীবনে আরও একটি কালো অধ্যায় যুক্ত হয়, যেটা ছিল ভয়াবহ। 3 জন পুরুষের কামনার শিকার হতে হয় তাকে। আশ্চর্যজনকভাবে ময়না খেয়াল করে সে কাঁদছে না, তার চোখে পানি নেই, সে একদম শান্ত, নির্বাক চোখে ওপরের দিকে তাকিয়ে থাকে। ময়না বুঝতে পারে রাজীব এবং বাকিরা যত তাকে আঘাত করছে, তত তার ভেতরের ময়না মারা যাচ্ছে। সে ধীরে ধীরে অন্য একজনে রূপান্তর হচ্ছে, যার চোখে ভয়, কান্না, কষ্ট কিছু নেই, আছে শুধু বদলা। ময়না বুঝতে পারে সে আর সে নেই, সে অন্য কেউ হয়ে উঠেছে। এই ময়না যদি সেই ময়না হতো, তবে সে এখন নিজেকে শেষ করার কথা ভাবত, কিন্তু ময়না সেটা ভাবছে না। অন্যদিকে রাজীব ময়নাকে যত গভীরভাবে স্পর্শ করছে, ততই নোংরাভাবে বলছে, কাশেম মোল্লা টাকার জন্য ময়নাকে কিভাবে তাদের কাছে বিক্রি করে দিয়েছে। সেদিন সন্ধ্যাবেলা কাশেম মোল্লা এসে ময়নাকে বাড়ি নিয়ে যায়। যাবার পথে নানাভাবে হুমকি দেয়, এসব কথা কোথাও না বলার জন্য, যা হয়েছে তা ভুলে যাওয়ার জন্য। ময়না কোনো কথার কোনো প্রত্যুত্তর করেনি। সে একদম নিশ্চুপ হয়ে কাশেম মোল্লার সাথে বাড়ি আসে। ময়না বাড়িতে আসতেই তার মা পারুল বেগম জানতে চায়, কাজ কেমন হলো, সব পেরেছে? কি কাজ? ময়না কোনো কথার কোনো জবাব দেয়নি। সে চুপচাপ গিয়ে বিছানায় শুয়ে পড়ে। এইভাবে চলে যায় 10 দিন। প্রতিদিন কাশেম মোল্লাকে দিয়ে আসতো। ময়না এতদিনে জানতে পেরেছে রাজীব কাশেম মোল্লাকে টাকা দেওয়ার পাশাপাশি নিজেও নিত, তার লাভের অংশ নিয়ে নিত। এরপর আসে সেই দিন যেদিন পারুল বেগম লাবণ্যকে নিয়ে তার বাপের বাড়ি যায়। বাড়িতে ময়না এবং তার বাবা ছিল। ময়না এতদিন নিজেকে প্রস্তুত করেছে,
তার ভেতরের শান্ত ভীতু ময়নাটাকে মেরে ফেলে নতুন এক ময়নার জন্ম দিতে। ময়নার ধীর বিশ্বাস ছিল সে সফল হয়েছে। সে আগের ময়নাকে শেষ করে দিয়েছে। সেদিন রাতে রাজীব আসে মোল্লা বাড়ি। কাশেম মোল্লা রাজীবকে দেখে কিছুটা বিরক্ত হয়, তবে কিছু বলে না। ময়না তাদের খাবার খেতে দেয়। ময়না জানে রাজীব কেন এসেছে, সেজন্য আগে খাবার দিল। কাশেম মোল্লাও অবশ্য জানে, তবে সে প্রতিবাদ করছে না। কাশেম মোল্লা এবং রাজীব একসাথে খাবার খেলো। তার কিছুক্ষণ পর দুজনে ঘুমিয়ে পড়ল। ঘণ্টাখানিক পর রাজীব এবং কাশেম মোল্লার জ্ঞান ফিরে। তারা চোখ মেলে তাকায়। তারা এতক্ষণ ঘুমোচ্ছিল না, বরং জ্ঞান হারিয়ে ফেলেছিল। চোখ মেলে দুজন একে অপরের দিকে তাকিয়ে আঁতকে ওঠে। কাশেম মোল্লা দেখে তার এবং রাজীবের দু হাত পা দুটো কেটে ফেলা হয়েছে। ঘরটা রক্তে তলিয়ে যাচ্ছে। তারা দুজন চিৎকার করে ওঠে। ময়না তখন সামনে শান্ত চোখে বসেছিল, তার হাতে রামদা। কাশেম মোল্লার এই প্রথম নিজের মেয়েকে দেখে ভয় লাগছে, ভীষণ ভয়। রাজীবও ভয় পাচ্ছে। কাশেম মোল্লা ভয়ে ভয়ে বলে, মা ময়না, তুই এটা কি করলি? এখনো কিছু করিনি। আসলে তোমাদের জ্ঞান ছিল না। আমি যেটা করব সেটা করে মজা পাবো না তো, সেজন্য জ্ঞান ফেরার অপেক্ষা করছিলাম। আর তোমাদের জ্ঞান ফিরলে যাতে আমাকে বাধা দিতে না পারো, তাই হাত পা কেটে নিলাম। ময়নার শান্ত গলায় বলা এমন কথা শুনে রাজীব এবং কাশেম মোল্লার জান যায়। রাজীব বলে, ময়না, আমাদের হাসপাতালে নিয়ে যাও। ময়না জবাব দেয় না, সে শুধু শান্ত চোখে দুজনার দিকে তাকিয়ে থাকে। কাশেম মোল্লা তার ভুলের জন্য ক্ষমা চায়। ময়না ম্লান হাসে, তারপর বলে, আমার সামনে আমার বাবা নয়, একজন খুনি রয়েছে। সেই খুনি যে আমাকে খুন করেছে। আর খুনের শাস্তি ভয়াবহ হয়, তোমরা জানো না? তোমাদের সেই ভয়াবহ শাস্তি তো আমাকে দিতেই হবে, তাই না? কাশেম মোল্লা এবং রাজীব অবাক হয়। ময়নাকে খুন করেছে? ময়না ম্লান হেসে বলে, হ্যাঁ, খুন করেছ, তোমরা আমাকে খুন করেছ। এখন যে আমিটা দাঁড়িয়ে আছি সেটা আমি নই, এই আমি অন্য, আমি একদম অন্য। এটা বলে ময়না হিংস্র চোখে তাকায়। তারপর রামদা দিয়ে এক আঘাতে রাজীবের শরীরটা মাঝখান থেকে দুই ভাগ করে ফেলে। কাশেম মোল্লা এটা দেখে অবাক। ময়না তারপর রাজীবের মাথাটা শরীর থেকে আলাদা করে ফেলে। কাশেম মোল্লার সামনে ময়না রাজীবের শরীর টুকরো টুকরো করা শুরু করে। কাশেম মোল্লা বাঁচাও বাঁচাও বলে চিৎকার দেয়। ময়না বুঝতে পারে বাহিরে প্রতিবেশীরা এসেছে। ময়না তাই কাশেম মোল্লার মাথা শরীর থেকে আলাদা করে ফেলে, যাতে সে আর চিৎকার করতে না পারে। তারপর আস্তে আস্তে দুজনকে কয়েকশো টুকরো করে ফেলে। আবির মাহমুদ এবং শেহা দুজনে ময়নার দিকে কেমন নিষ্প্রাণ হয়ে তাকিয়ে আছে। দুজনের কারো কণ্ঠে কোনো শব্দ নেই। নীরবতা ভেঙে আবির বলে, একদম ঠিক করেছো তুমি, এদের সাথে এটাই হওয়া উচিত। আপনি হয়তো বলার জন্য বলছেন, বাস্তবতা বড় কঠিন। অন্যরা যে পরিস্থিতিতে এমন ঘটনা ঘটায়, আমরা সেই পরিস্থিতিতে না পড়লে তার অবস্থা উপলব্ধি করতে পারি না। ময়নার এই কথার জবাবে আবির এবং শেহা মাথা নাড়ায়। তারা চলে যায়। পারুল বেগম এবং লাবণ্য ময়নার সাথে দেখা করতে আসে। পারুল বেগম বলে, তোর সাথে এত জঘন্য ঘটনা ঘটেছে, একবার বলতে পারলি না আমাকে? তোমাকে বললে কি হতো? সেই তো বলতে, মানিয়ে নে। এর বেশি কিছু কি বলতে? পারুল বেগম মাথা নিচু করে ফেলে। সত্যিই তো, সে এর বেশি কিছুই বলতো না। যতই হোক, লোকটা পারুল বেগমের স্বামী ছিল, যাকে সে শ্রদ্ধা করে, সম্মান করে, ভালোবাসে। পারুল বেগমের মাথা নত করে নেওয়া দেখে ময়না মুচকি হাসে। অন্যদিকে লাবণ্য ময়নার সাথে কোনো কথা বলে না। তার মাঝে অপরাধ বোধ কাজ করে। লাবণ্য ময়নার চোখের দিকে তাকায়। এক দৃষ্টি সে শুধু তাকিয়েই থাকে। মুখে না বললেও লাবণ্য মনে মনে বলে, লাবণ্য বিয়ে হয়ে রাজীবের বাড়ি যাওয়ার পর কয়েক মাস রাজীবের সাথে সম্পর্ক সুন্দর ছিল। তারপর রাজীবের অবহেলা, রাতের পর রাত বাড়ি না ফেরা, সবকিছুতে লাবণ্য বুঝতে পারে রাজীব পরনারীতে আসক্ত। প্রথম প্রথম এসব নিয়ে কথা বললে রাজীব, তার বাবা মা সবাই লাবণ্যকে মারধর হতে শুরু করে, অনেক বকাবকি করে। একবার তো সহ্য করতে না পেরে লাবণ্য বাবা মাকে বলে, কিন্তু লাভ হয় না। উল্টে তারা লাবণ্যকে জামাইয়ের মনমতো হওয়ার চেষ্টা করতে বলে। তারাও দিন শেষে লাবণ্যের দোষ দেখে। লাবণ্য তো তাদের জন্য মানিয়ে নিতে নিতে ভেতর থেকে শেষ হয়ে গেছে। বোনের সাথে অন্যায় হয়েছে জেনেও স্বামীর পক্ষ নিয়েছে, কারণ এছাড়া তার উপায় ছিল না। তার সংসার থাকতো না। সংসার না টিকলে বাবা মাও ঘরে তুলত না। তার মাঝে বাচ্চা হয় না। সব মিলিয়ে লাবণ্যও ভালো ছিল না। ময়না এবং লাবণ্যের মাঝে পার্থক্য, ময়না নিজের ভেতরের সত্তাকে শেষ করে তার মধ্যে এক সত্তার জন্ম দিয়েছে, আর লাবণ্য সেটা পারেনি। লাবণ্য সারা জীবন শুধু অন্যায় সহ্য করে গেল, রোজ রোজ নিজের ভেতরটাকে শেষ হয়ে যেতে দেখেছে। লাবণ্য থানা থেকে বেরিয়ে আসে। তার পিছনে পারুল বেগমও আসে।
লাবণ্য বাহিরে এসে কান্নায় ভেঙে পড়ে। পারুল বেগম তাকে জড়িয়ে ধরে। অন্যদিকে ময়না মনে মনে বলে, আমার উচিত ছিল তোমাদেরও শেষ করে দেওয়া, কিন্তু আমি পারিনি। এটাই আমার ব্যর্থতা। আমি পুরোপুরি অন্য হতে পারিনি। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে ময়নার যাবজ্জীবনের কারাদণ্ড হয়। ময়নার মধ্যে এসব নিয়ে কোনো ভাবান্তর দিল না। যে জীবন্ত এক মৃতদেহ, তার কিসের এত ভাবনা? ময়নার কাছে এটা স্বাভাবিক। ময়নার দিন কাটতে থাকে কারাগারে। অন্যদিকে পারুল বেগম এবং লাবণ্য ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার চেষ্টা করে। মাঝে মাঝে ময়নার সাথে দেখা করতে যায়, কিন্তু ময়না তাদের সাথে দেখা করে না। ময়না তাদের সাথে দেখা না করে এটা বুঝিয়ে দিয়েছে সে তাদের এখনো ক্ষমা করেনি, সারা জীবন হয়তো কখনো ক্ষমা করবে না। পারুল বেগম এবং লাবণ্য ময়নাকে কখনো বোঝাতে পারে না। তাদের পক্ষে নিজেদের সত্তাকে শেষ করে অন্য কেউ হওয়া সম্ভব ছিল না। তারা কখনো পারত না নিজেদের মধ্যে অন্য এক আমির জন্ম দিতে। তাই তাদের কাছে মেনে নেওয়া, মানিয়ে নেওয়াই ছিল সব। অন্যদিকে ময়না ভাবে সে এখন অন্য একজন। তার জীবনের দুঃসময়ে কোনো বাবা, মা, বোন ছিল না। এখনও তার দরকার নেই। এখন সে অন্য আমি হয়ে বাঁচতে চায়, যে আমিতে সম্পর্কের ঊর্ধ্বে অন্যায়ের প্রতিবাদ। তাই তো ময়না অন্য এক ময়না হয়ে উঠেছে, যার আমিতে মিশে আছে অন্য এক আমি। আজকের কাহিনী এখানেই শেষ। কেমন লাগলো আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও সুন্দর গল্প পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হবে পরের কাহিনীতে। নমস্কার।